বলতো রোহান, নতুন বসটা যদি একেবারে হ্যান্ডসাম হয় তাহলে কেমন হয়? আবার শুনেছি সে নাকি নায়িকাদের মতোই হট। তুই নিজেকে সামলে রাখিস বলে দিলাম। তোমার হ্যান্ডসাম সেক্সি হট বস তো লেট কার। তোর ওই মুখটা সবসময় এমন গম্ভীর থাকে কেন বলতো? আমি তো ভাবি তুই কোনোদিন প্রেমই করিসনি। রোহান শুধু হালকা একটা তাচ্ছিলের হাসি দেয়। কেউ জানে না তার ঠোঁটের নিচে একরাশ পুরনো আগুন ছাই হয়ে জমে আছে। একটি কালো গাড়ি থামে অফিসের সামনে। ভিতর থেকে বের হয় এক নারী, কালো ব্লেজার, তীক্ষ্ণ চোখ, নিখুঁত সাজে যেন প্রতিটা পদক্ষেপে আগুন ছড়িয়ে দেয়। আর ঠিক তখনই সেই আগুন ফিরে আসে রোহানের জীবনে। সেই চোখ, সেই ঠোঁট, সেই ফিগার, সেই হাঁটা, সবই চেনা চেনা হবে নাই বা কেন? কত রাত, কতদিন একসাথে কাটিয়েছে দুজন। আহানা তার প্রাক্তন প্রেমিকা, আজ তার বস। রোহানের চোখ বড় হয়ে যায়, চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে চুপ হয়ে যায়। গুড মর্নিং এভরিওয়ান, আমি আশানা সেন, তোমাদের নতুন ব্রাঞ্চ ম্যানেজার। ওয়েলকাম ম্যাম, আমরা খুব এক্সাইটেড আপনাকে নিয়ে কাজ করতে। বিশেষ কিছু মানুষের সাথে আবার কাজ করতে পারা অবশ্যই ইন্টারেস্টিং হবে। রোহানের শরীর কেঁপে ওঠে। তার মনে পড়ে যায় সেই রাত, সেই শেষ চুমু, সেই তিক্ত বিদায়। এখন সেই মেয়েই তার বস। লাঞ্চের পর অফিসে মিটিং ডাকে অহনা। সবাই বসে, কিন্তু রোহান ও আহানার মাঝে এক অদৃশ্য বৈদ্যুতিক টান টের পাওয়া যাচ্ছে। মিস্টার রোহান, আপনি কি সবসময় এতটাই অলস ছিলেন, নাকি আমার উপস্থিতি আপনাকে নার্ভাস করে তুলছে? আমি তো ভাবছিলাম আপনি অতীতকে পেছনে ফেলেছেন, কিন্তু এখন দেখি আপনি সেটাই টানতে এসেছেন। আমি শুধু নিশ্চিত করছি আপনার মতো মানুষ আবার ভুল না করে। এই অফিসে ইমোশন রাখবেন না, শুধু প্রফেশনালিজম। এই কথার পর অফিসে অদ্ভুত এক নিঃশব্দ পড়ে যায়। কেউ জানে না এই কথার পেছনে কি ভয়ঙ্কর অতীত আছে। দুপুরের পর রোহান কেবিনে একা বসে থাকে। হঠাৎ দরজা বন্ধ হয়। আহানা সামনে দাঁড়িয়ে। তুমি এখনো ভুলতে পারোনি, তাই তো রিয়্যাক্ট করলে। তুমি কি সত্যি এসেছো অফিস চালাতে, না আমার জীবন আবার এলোমেলো করতে? যে আগুন আমরা দুজন মিলিয়ে জ্বালিয়েছিলাম, সেটা একা নেভানো যায় না রোহান। মুহূর্তেই তারা একে অপরের দিকে এগিয়ে আসে, আর মনার শরীরের টান। অতীত যেন ফিরে এসেছে, ঠোঁট ঠোঁটে নিঃশ্বাসে আগুন। পুরো প্রেমের তীব্র সেই আকর্ষণ যেন আবার শরীর ভেদ করে ফিরে আসে। কারো মুখে কোনো শব্দ নেই, বুকের ভেতর ছটফটানি, ঠোঁটের লালসা, আঙ্গুলে ঘাম, সব একত্র হয়ে এক ভয়ঙ্কর সুন্দর মিলনের আগুন জ্বেলে দেয়। হঠাৎ রোহান নিজেকে সরিয়ে নেয়। তুমি এখনো ঠিক আগের মতোই চুমু খাও রোহান। তুমি এখনো ঠিক আগের মতোই আমার সর্বনাশ করতে এসেছো আহানা। সকালটা আগের চেয়ে আরও বেশ অস্বস্তিকর। ক্যান্টিনে সবাই একসাথে বসেছে, কিন্তু আলোচনার কেন্দ্রে এখন নতুন বস আহানা। তার লুক, তার গাম্ভীর্য, আচরণ আর বিশেষভাবে রোহানের প্রতি তার তীক্ষ্ণ দৃষ্টি, সব কিছুই সবার নজরে। তুই লক্ষ্য করেছিস রোহান, ম্যাডামের চোখ সব সময় তোকে খুঁজে বেড়ায়। কিছু একটা তো আছে। তুই সিনেমা বেশি দেখিস তিথি, নতুন কেউ এলেই তোদের প্রেমের গন্ধ লাগে। না রে, তোর ভাব দেখে মনে হচ্ছে আগে কিছু ছিল, এখন সেই আগুন আবার জ্বলে উঠেছে। রোহান চোখ সরিয়ে নেয়। ঠোঁটে চেপে আসে এক ধরনের অস্থিরতা। তিতির কথায় তার হৃদয়ের গোপন ভয় যেন ফাঁস হতে বসেছে। ঠিক তখনই আহানা ক্যান্টিনে ঢোকে। চোখে চশমা, ঠোঁটে হালকা লিপস্টিক, কিন্তু চোখে সেই আগুনটা এখনো জ্বলছে। তোমরা কফি ব্রেক নিচ্ছ, ভালো কথা, তবে মনে রাখো কাজের সময়টা যেন কাজেই যায়। রোহান, তুমি একটু আমার কেবিনে এসো। ওই দেখ, আগে তো অফিসের প্রথম সপ্তাহ আর ডিরেক্ট কেবিনে ডাক। তুই লাকি রে রোহান। রোহান হেসে ফেলে, কিন্তু ভিতর কেঁপে ওঠে। লাকি না শিকারে পরিণত হচ্ছি এখনো বুঝতে পারছি না। রোহান কেবিনে ঢোকে। আহনা চেয়ার থেকে উঠে জানালার পাশে গিয়ে দাঁড়ায়। বাইরে বৃষ্টি পড়ছে, ভেতরে বৃষ্টির থেকেও ভারী এক অনুভব। তুমি কি তোমার কলিগদের সাথে আমার ব্যাপারে বেশি আলোচনা করছো? আমি কিছু বলিনি, সবাই তোমার ব্যবহার থেকে কিছু না কিছু বুঝে নিচ্ছে। তাহলে তুমি বুঝতে পারছো আমাদের মধ্যে কি ছিল, সেটা কেউ জানলে কি হতে পারে, তাই তো? তুমি এখন আমার বস, অফিসে আমরা যা ছিলাম সেটা কেউ জানার দরকার নেই। তুমি যদি সেটাও চাও, তাহলে আমার কিছু শর্ত মানতে হবে। শর্ত?
তুমি কি আমাকে ব্ল্যাকমেইল করছো? না, আমি শুধু চাই তুমি প্রমাণ করো তোমার আবেগ তোমার কাজকে প্রভাবিত করবে না। তোমার সামনে দাঁড়িয়ে নিঃশ্বাস নেওয়াটাই যখন কষ্টকর, তখন কাজ ঠিক রাখা সহজ হবে না হানা। তুমি ভুলে গেছো আমি সেই অহনা নই যে তোমার কাঁধে ঘুমাতাম। এখন আমি তোমার বস। ঠিক সেই মুহূর্তে বিদ্যুতের আলো ঝলকে ওঠে জানালায়। হঠাৎই পুরো রুমটা যেন থমকে যায়। তারা দুজনের চোখে চোখ পড়ে, তীব্র প্রখর, বিষাক্ত এবং আকর্ষণীয়। তোমার আচরণ যদি স্বাভাবিক না হয় তাহলে আমাকে কঠোর হতে হবে। তুমি আগেও কঠোর হয়েছিলে, সেই কঠোরতাই আমাদের শেষ করেছিল। আহানার চোখে পানি জমে, কিন্তু সে দ্রুত নিজেকে সামলে নেয়। মুখ ফিরিয়ে আবার ডেস্কের দিকে যায়। তুমি যেতে পারো মিস্টার রোহান। রোহান বেরিয়ে যায়, কিন্তু সেই চোখে এক পুরনো আহ্বান থেকে যায়। সেই চোখ আবার ডুবে যাবার ভয় জাগে। রাত গভীর। অফিস শেষে রোহান ক্লান্ত হয়ে বাসায় ফিরে এসেছে। অন্যদিকে তার রুমমেট রিফাত বসে আছে ঘরে, হাতে একখানা পুরনো ডায়েরি। তুই তো সব সময় চুপচাপ, কিন্তু এই ডায়েরিটা তো দেখি আগুনে ভরা। তুই আমার রুমে ঢুকলি কেন? দোস্ত, তোর মতো লোক কাঁদে এই আমি স্বপ্নেও ভাবিনি। আহানা সেন, তোর ডায়েরিতে ওর নাম দেখে চমকে গেছি। এ কি সেই আহানা যেই এখন আমাদের বস? হ্যাঁ, সেই আমার অতীত, আর এখন আমার বর্তমানে আগুন ছড়াতে এসেছে। দোস্ত, বলেই ফেল, কি হয়েছিল তখন? রোহান চুপ করে যায়, চোখের পাতা ভিজে ওঠে। এক অদ্ভুত বিষণ্ণতা ছড়িয়ে পড়ে রুম জুড়ে। ঠিক তখনই ভেসে ওঠে ফ্ল্যাশব্যাক। 3 বছর আগে, বসন্ত বিকেল। আহনা আর রোহান তখন কলেজে শেষ বর্ষে। দুজনেই একে অপরের প্রেমে পাগল। কিন্তু হঠাৎ একদিন আহনার পরিবার থেকে আসে বিয়ের প্রস্তাব। ধনী ব্যবসায়ী ছেলে, যার সঙ্গে বিয়ে দিতে চাই পরিবার। রোহান, আমি শুধু তোমাকেই চাই, কিন্তু পরিবার যদি জোর করে তাহলে তুমি কি করবে? তুমি আমাকে ছেড়ে যাও, এটা মানতে পারবো না হানা। যদি পরিবারকে না মানাও তাহলে আমি নিজে তোমাকে ছেড়ে দেব। মানে? তোমাকে ভালোবাসি বলেই তোমার ইচ্ছের বিরুদ্ধে কিছু করতে পারবো না। সেই সন্ধ্যায় আহনা কিছু না বলেই কেঁদে চলে যায়। পরদিন সে আর আসে না, যোগাযোগ বন্ধ হয়ে যায়। আর রোহান শুধু অপেক্ষা করে দিনের পর দিন। পরদিন বিকালে অফিস ছুটির পর রোহান আর আহনা হঠাৎ একসাথে লিফটে ওঠে। অন্য কেউ নেই, কিন্তু হঠাৎ বিদ্যুৎ চলে যায়, লিফট আটকে যায় মাঝপথে। তুমি কি বিশ্বাস করো আমরা আজও একে অপরকে এড়িয়ে চলতে পারি? আমি চাইছিলাম তুমি না থাকো আমার সামনে, কিন্তু তোমার উপস্থিতি আমার শরীরে আগুন লাগায়। তুমি আমায় ত্যাগ করেছিলে রোহান। আমি অপেক্ষা করেছিলাম সেই রাতে, সেই ফোন কলের জন্য, কিন্তু তুমি চুপ ছিলে। কারণ আমি ভেবেছিলাম তুমি নিজের জীবন বেছে নিচ্ছ, আমি তোমার ইচ্ছেতে বাধা হতে চাইনি। ঘন অন্ধকারে তারা দুজন দাঁড়িয়ে, নিঃশ্বাস গরম হয়ে ওঠে। দুজনে একে অপরের খুব কাছে চলে আসে। অন্ধকারে শরীরের উত্তাপ বেড়ে যায়, মনের ভাষা নিয়ন্ত্রণ হারায়। তুমি কি জানো আজও তোমার গন্ধ আমি ভুলিনি? তুমি জানো আজও তোমার ঠোঁটের নিচে আমার হৃদয় আটকে আছে। হঠাৎ এক চুম্বন ভেঙে দেয় সব প্রতিরোধ। ঠোঁটে ঠোঁট, গলা কাঁধে। লিফটে সে অন্ধকারে পুরনো প্রেম যেন ঝড়ের মতো ফিরে আসে। এই লিফটটা যেন সময়কে থামিয়ে দিয়েছে, যেন আমরা আবার এক হলাম সেই পুরনো দিনে। হঠাৎ লাইট ফিরে আসে, লিফট খুলে যায়। তারা দুজন নিজেদের সামলে নেয়, কিন্তু চোখে মুখে জল করে। অস্বীকার করা যায় না এমন এক সত্য, এই সম্পর্ক শেষ হয়নি, কখনো হয়নি। সকালে অফিসে ঢুকতেই কেমন একটা চাপা উত্তেজনা। সবার চোখ যেন রোহান আর আহনার উপর আটকে। কারণ কাল রাতে যে লিফটে তারা একা আটকে ছিল, সেই খবর ছড়িয়ে গেছে। তুই শুনছিস তো, লিফটে শুধু রোহান আর ম্যাডাম ছিল। সারপ্রাইজ, কিছু না কিছু তো আছেই। ম্যাডাম কেন বারবার শুধু তোকে কেবিনে ডাকছে? ওদের চোখের ভাষাটা সাধারণ বস কলিগের মতো লাগে না। সত্যি করে বলতো, ম্যাডামকে কি তুই আগে থেকে চিনিস? তুই একটা গোয়েন্দা হয়ে যা, এই কাজ তোদের জন্য পারফেক্ট। রসিকতা করে পালিয়ে যাচ্ছিস, কিন্তু সত্যি কিছু লুকাচ্ছিস তুই। রোহান হেসে চলে গেল। তার চোখের নিচে ঘুমহীন রাতের ছাপ স্পষ্ট। আর দূরে দাঁড়িয়ে থাকা আহনার চোখেও রয়ে গেছে কেমন এক অস্থিরতা। দুপুরে কিছু পরে আহনা আবার ডাকে, রোহান একটু আসো কেবিনে। রোহান ঢুকে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দেয়। দুজনে মাঝখানে অদ্ভুত একটা টান, যেন বাতাসে আগুন।
তুমি কবে থেকে এই খেলাটা শুরু করেছো আহানা? খেলা? এটা তো তুমি শুরু করেছিলে 3 বছর আগে। আমি তো শুধু ফিরে এসেছি তোমার পিছু টান হয়ে। তোমার এই চোখ, তোমার এই চুপচাপ আগুন আমি বুঝি, কিন্তু এখন তো তুমি আমার বস। আমাদের এই সম্পর্কের শুরু তুমি করেছিলে, আর শেষ করতে চেয়েও পারোনি রোহান। আমি এখনো তোমার ছোঁয়া অনুভব করি। কাল রাতে সেই লিফটে তুমি জানো কি হয়েছিল আমার ভেতরে? তুমি যদি আমাকে আরেকবার ছুঁয়ে দাও, আমি সব ভুলে তোমার হয়ে যেতে পারি আহানা। হঠাৎই আহানা টেবিল ঘুরে এসে রোহানের সামনে দাঁড়ায়, তার ঠোঁটের ঠিক পাশটায় আঙ্গুল ছুঁয়ে দেয়। তুমি এখনো আমার, মেনে নাও, না হলে এই অফিসে আমি কঠিন হয়ে উঠব। তুমি শুধু ভালোবাসো না আহানা, তুমি শাসন করতেও ভালোবাসো। দুজনে একে অপরকে এতটাই কাছে চলে আসে যে শ্বাস প্রশ্বাস গলে যায়। হঠাৎ এক গাঢ় চুম্বন তাদের আটকে রাখা আবেগকে উত্থাল পাত্থাল করে দেয়। এই অফিস আমার, কিন্তু তুমি শুধুই আমার। ঠিক সেই মুহূর্তে হঠাৎ দরজার বাইরে কড়া নাড়ে কেউ। তারা দুজন তাড়াহুড়ো করে নিজেদেরকে ঠিক করে নেয়। ভিতরে আগুনের মতো অনুভব বাইরে ঠান্ডা মুখের অভিনয়। সকাল 10টা। অফিসের কনফারেন্স রুমে বসেছে জরুরি বোর্ড মিটিং। ফ্লোরের পারফরমেন্স নিয়ে আলোচনা চলছে, কিন্তু আচমকাই মিলান টপিক ঘুরে আনে। আহানা ম্যাম, আমি একটা প্রশ্ন তুলতে চাই। রোহানকে আপনি সব বড় প্রজেক্ট সুযোগ দিচ্ছেন, এটা কি শুধু মেধার কারণে নাকি অন্য কোনো ব্যক্তিগত সম্পর্ক আছে? মিলান, আপনি কি বলতে চাইছেন? আমি পেশাদারিত্বের বাইরে গিয়ে কাউকে প্রেফার করছি? আমার শুধু কিউরিওসিটি। একই ফ্লোরে কাজ করা অনেক সিনিয়র আছে, অথচ রোহান সব জায়গায় লিড পাচ্ছে। আমার যদি কাজের যোগ্যতা নিয়ে কারো সন্দেহ থাকে, আমি প্রস্তুত। আমার রিভিউ পাবলিক করানো যেতে পারে, কিন্তু ব্যক্তিগত আক্রমণ করলে আমিও চুপ করে থাকবো না। এনাফ, পার্সোনাল টোন অ্যালাউ করা হবে না এই মিটিংয়ে। কাজের ভিত্তিতে সবাইকে বিচার করা হবে, ব্যক্তিগত সম্পর্কে নয়। সবাই চুপ হয়ে যায়, কিন্তু মিলান আর তিথির চোখে সন্দেহের ঝিলিক স্পষ্ট। মিটিং শেষে মিস্টার রফিক ডেকে নেন রোহানকে তার কেবিনে। তোমাকে কিছু বলতে চাই রোহান। আমি জানতাম না তুমি সেই ছেলেটা, অহনা সেনের অতীত। আপনি জানলেন কিভাবে? এই অফিসে কাজ করতে গেলে শুধু কাজ জানলেই হয় না, অতীত জানাটাও গুরুত্বপূর্ণ। আর এই ডায়েরির একটা পুরনো পৃষ্ঠা আমি দেখেছি একদিন, সেখানে শুধু তোমার নাম ছিল। তাহলে আপনি বুঝেছেন, এই অফিস শুধু কাজের জায়গা নয়, যুদ্ধক্ষেত্র। আমার অতীত আর বর্তমানের মাঝখানে আমি দাঁড়িয়ে আছি। দুপুরের পর রোহান ফুলো দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎই আহনা তার পাশ দিয়ে হেঁটে যায়, কিন্তু এক মুহূর্তের জন্য তার হাতটা ছুঁয়ে যায় রোহানের হাতে। শরীর জমে যায়, শ্বাস আটকে আসে। সবাই দেখছে, একটু সাবধানে চলা উচিত না? তারা শুধু তাকায় রোহান, বোঝে না। আমি চাই তারা বুঝুক, আমি চাই তারা জানুক তুমি আজও আমার। হঠাৎ করিডোরের বাঘ ঘুরে আসে তিথি। থমকে দাঁড়ায়, বিস্ময় নিয়ে তাকিয়ে থাকে রোহান আহনার দিকে। আমি এতদিন ভাবতাম তুমি একা থাকো, কিন্তু তুমি তো একা নও রোহান, তুমি কারোর অতীত। হ্যাঁ, আমি এক অতীত যাকে কেউ ভুলতে চায় না, আবার মেনে নিতেও ভয় পায়। ফ্ল্যাশব্যাক। সেই রাতে আহনা কেন ফিরিয়ে দিয়েছিল প্রৌপাজা। গল্প ফিরে যায় 3 বছর আগের রাতে। রোহান, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি চাই না আমার জন্য তুমি নিজের ক্যারিয়ার নষ্ট করো। তোমার ছাড়া ক্যারিয়ার মানেই তো শূন্যতা। তোমার স্বপ্ন বড়, আমি বাধা হব না। এই ভালোবাসাটাকে শেষ করে দিলেই হয়তো তুমি নিজের মূল্যে পৌঁছাবে। সে রাতে আহনা চোখের জল নিয়ে বেরিয়ে যায়। রোহান জানতো না আহনা নিজেকে দূরে সরিয়ে নিয়ে গিয়েছিল শুধু রোহানের ভবিষ্যৎ বাঁচাতে। সন্ধ্যা 7টা। রোহান যখন অফিস থেকে বের হচ্ছিল, তখন তিথি তার পথ রোধ করে। আজ রাতে সময় আছে তোমার? হ্যাঁ, কিন্তু হঠাৎ এমন প্রশ্ন? চলো আমার সঙ্গে ডিনারে, একটা জরুরি বিষয় আছে বলার, শুধু আমরা দুইজন। রোহান দ্বিধা করলেও রাজি হয়। তিথির কলে ছিল কেমন চাপা এক স্নেহের ছোঁয়া আর চোখে সন্দেহের ঝিলিক। রোহান, তুমি জানো আমি তোমাকে শুরু থেকেই পছন্দ করি, কিন্তু তোমার চারপাশে যে রহস্য, বিশেষ করে আহানা ম্যামকে নিয়ে, সেটা বুঝতে পারছি না। তুমি অনেক বেশি ভাবছো তিথি, অফিসের বাইরে কিছু নেই। তুমি যাই বলো, আমার মনে হয় ওনার সঙ্গে তোমার কিছু ছিল। আমি যদি বলি ওর অফিস কেবিন থেকে কিছু ইমেল বের করেছি,
সেটা প্রমাণ করেও তোমার ফাইল রিভিউ করেছিল। তুমি কি বলবে? তুমি আমার ফাইল নিয়ে ঘাটাঘাটি করছো? তোমাকে রক্ষা করার জন্য রোহান, কিন্তু এখন আমি বুঝতে পারছি তুমি এখনো ওর মধ্যেই আটকে থাকো। তিথির কণ্ঠে ঈর্ষা মিশে এক জ্বালাময়ী রাগ ফুটে ওঠে। রোহান বুঝে যায় এই দাওয়াতটা একটা ফাঁদ ছিল। রাত 10টার একটু পরে রোহানের মোবাইলে একটা মেসেজ আসে। আমার কাছে এসো, আজ রাতে অনেক কিছু বলার আছে। রোহান গাড়ি চালিয়ে পৌঁছে যায় আহানার অ্যাপার্টমেন্টে। দরজা খুলতেই আহানাকে দেখে হঠাৎ স্তব্ধ হয়ে যায় সে। তুমি এমন সাজো কেন? কারণ এই রাত শুধু তোমার আর আমার। আজ কোনো মুখোশ নেই, শুধু আমাদের সত্যি। আহানার পরনে হালকা কালো নাইটি কাঁধ থেকে নেমে আসছে, চোখে নেশার মতো আকর্ষণ। আহানা ধীরে ধীরে এগিয়ে আসে রোহানের দিকে। আমি আর নিজেকে আটকাতে পারি না রোহান, আমি তোমাকে এখনো ভালোবাসি। আমি জানি, আমি তো কখনো ভুলিনি। তারা দুজন ধীরে ধীরে একে অপরের দিকে এগিয়ে যায়। ঠোঁটের কাছে ঠোঁট, শরীর কাঁপে, আবেগে ছিন্ন হয়ে পড়ে যুক্তি। আহানা রোহানের কাঁধে মুখ লুকিয়ে বলে, আজ শুধু আমার হয়ে থাকো, কাল যা হবে দেখা যাবে। সে রাতে একে অপরের মধ্যে হারিয়ে যায় তারা। পুরনো প্রেমের দাহ যেন আবার নতুন করে জ্বলে ওঠে। গভীর রাতে আহানা রোহানের হাতে তুলে দেয় একটা পুরনো চিঠি। এই চিঠিটা আমি লিখেছিলাম যেদিন তোমার প্রপোজাল ফিরিয়ে দিয়েছিলাম, কিন্তু পাঠাতে পারিনি। রোহান চিঠি খুলে পড়ে, চোখে জল জমে ওঠে। চিঠির ভিতরে লেখা, তোমার স্বপ্নের আকাশে বাধা হতে চাইনি, তাই সরে গেছি, কিন্তু আমার প্রতিটি নিঃশ্বাসে তুমি আছো। সকালে অফিসের করিডোরে গুঞ্জন শুরু হয়। হঠাৎই তিথি একটি অফিসিয়াল অভিযোগ জমা দেয় HR ডিপার্টমেন্টে। তুমি এখনো ওর মধ্যেই আটকে আছো। আমি একটা কমপ্লেন জমা দিচ্ছি। আমাদের বস আহানা ম্যাম একজন নির্দিষ্ট কর্মীকে অতিরিক্ত সুবিধা দিচ্ছেন ব্যক্তিগত সম্পর্কের কারণে। এটা পেশাদার পরিবেশে অনুচিত। তিথি, তুই তো আগুনে তেল ঢেলে দিলি। সত্যি জানলে অফিসটাই কাঁপবে মিলান। অভিযোগ মেইল হয় মিস্টার রফিকের ডেস্কে। তিনি অবাক, কিন্তু চুপচাপ তদন্তের সিদ্ধান্ত নেন। দুপুরে আহনাকে ডেকে পাঠানো হয় কনফারেন্স রুমে। রুমে উপস্থিত মিস্টার রফিক, তিথি, মিলান আর রোহান। ম্যাম, আপনার বিরুদ্ধে একটি অভিযোগ এসেছে। আপনি কি সত্যি রোহানকে তার যোগ্যতার বাইরে প্রমোট করছেন? আমি কাউকে ব্যক্তিগতভাবে সাপোর্ট করি না, রোহান তার মেধা দিয়েই জিতেছে। তাহলে রাতে সেই গোপন মিটিংটা কি ছিল ম্যাম? এনাফ তিথি, আমার আর আহানার মধ্যে যা কিছু ছিল বা আছে সেটা আমাদের অতীত। কাজের সাথে তার কোনো সম্পর্ক নেই। পাস্ট? তাহলে সত্যি আপনারা একে অপরের এক্স? সবার সামনে প্রথমবার রিভিল হয় আহনা আর রোহান একে অপরের প্রাক্তন। হ্যাঁ, রোহান আমার অতীত, কিন্তু আমি তাকে প্রমোট করেছি কারণ সে যোগ্য, আর কিছু নয়। বাহ, এই অফিস তো এক্স লাভার্স ক্লাব হয়ে গেছে। আহনার চোখে পানি জমে ওঠে, কিন্তু সে নিজেকে শক্ত রাখে। রুম থেকে বেরিয়ে আহনা রোহানকে একপাশে ডেকে নেয়। তুমি আমাকে আর কখনো ফোন দেবে না রোহান। আমাদের মধ্যে যেটুকু ছিল সেটা আজ শেষ। আমি তোমার ভালো চাই, অফিসে তোমার সম্মান বাঁচাতে আমাকে তোমার থেকে দূরে থাকতে হবে। তুমি কি আমাকে বিশ্বাস করো না? আমি তোমাকে ভালোবাসি বলেই দূরে থাকছি, নিজের জন্য নয়, তোমার ভবিষ্যতের জন্য। এই বলে আহনা হাঁটতে শুরু করে। রোহান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তার বুকের ভেতর দাউ দাউ করে জ্বলতে থাকে অতৃপ্ত ভালোবাসার আগুন। 3 বছর আগে। বাবা, আপনি আমার ভালোবাসা বুঝছেন না। সেদিন আহনা বাবার কথা মানলেও হৃদয় দিয়ে মানেনি। আজও তার হৃদয়ে সেই ক্ষত গেঁথে আছে। সকাল 8টা। রোহান অফিসে ঢুকে সরাসরি রিফাতের ডেস্কে যায়। রিফাত, তোকে একটা জিনিস খুঁজতে হবে। তিথির ল্যাপটপে এমন কোনো ফাইল বা মেইল আছে যেটা প্রমাণ করে ও আমাকে ফাঁসানোর জন্য মিথ্যে তথ্য দিয়েছে। তিথি কিন্তু সিকিউরিটি টাইট রাখে ভাই। তবে কাল রাতে আমি ওর সিস্টেমে বসেছিলাম যখন ও কফি আনছিল। একটা লোকাল ফোল্ডার খেয়াল করেছিলাম, প্রাইভেট প্রোপ নামে। কয়েক মিনিট পর রিফাত খুঁজে পায় একটা মেল ড্রাফট, যেখানে তিথি অন্য কাউকে লিখছে। আমার টার্গেট আহানা সেন। রোহানকে ব্যবহার করে ওকে নিচে নামাবো, তারপর অফিসে আমার নিজের পজিশন তৈরি করব। এই দেখ, সব প্রমাণ তোর হাতে। এখন খেল দেখানো যাক। সেটাই লাগবে, কাজ শুরু কর। রোহান কফি মেশিনের পাশে দাঁড়িয়ে। তিথি চুপি সারে এসে পাশে দাঁড়ায়। তুই আমার পিছনে ঘাটাঘাটি করছিস? এইবার ওর মুখোশ খুলে দিব সবার সামনে। তুই যা করিস সেটার ফল তো পাবি।
আহানার সাথে যা করেছিস তার মূল্য দিতে হবে। তুমি যদি আমার পাশে না থাকো, আমি এমন কিছু করে ফেলবো, তোমার কেরিয়ার, রেপুটেশন সব শেষ হয়ে যাবে। তুই হুমকি দিচ্ছিস? তোকে তো আমি ভালোবাসিনি কখনো তিথি, এটা তুই বুঝিস না কেন? ভালোবাসা না পেলে ঘৃণা দিব রোহান। আমি কারো কাছে হার মানি না। তিথির চোখে পাগলামি আর জেদ মিশে এক ভয়ঙ্কর রূপ নেয়। আহানার পদত্যাগ ভালোবাসা নয়, সমান আগে। দুপুরে আহানা তার কেবিনে বসে একটা মেল টাইপ করছিল। যদি আমার ভালোবাসার ক্যারিয়ারে বাধা হয় তাহলে আমি সরে যাব। ও ডিজার্ভস বেটার। সে রেজিগনেশন লেটার কমপ্লিট করে মিস্টার রফিককে পাঠিয়ে দেয়। অহনা, তুমি অফিস ছাড়ার কথা ভাবছো কেন? আমার উপস্থিতি এখন ঝড় তৈরি করেছে। রোহান ডিজার্ভস প্লেস, নট পলিটিক্স। তুমি থাকো, আমি যা করার করব। তুমি এক্সকিউজড, কাল মিটিং হবে। বিকেলে মিস্টার রফিক একটি অফিস ওয়াইড মেল দেন। মেইলে Tomorrow at 11 a.m., all team members must attend a special review meeting. Critical revelation regarding HR behavior will be addressed. উফ, কাল তো আগুন লাগবে অফিসে। তুমি পালিয়ে যাবে না, এবার আমি লড়বো তোমার জন্য, আমাদের জন্য। তুমি একাই অনেক কিছু রোহান। সকাল 11টা, পুরো অফিস ভরে গেছে কনফারেন্স রুমে। সামনে প্রজেক্টর। মিস্টার রফিক চেয়ার টেবিল গুছিয়ে অপেক্ষায়। সবার চোখে প্রশ্ন, আজ কি হবে? আমি আজ একটি প্রমাণ উপস্থাপন করতে চাই, যেটা প্রমাণ করে কিছুদিন ধরে আমাদের অফিসে ব্যক্তিগত প্রতিহিংসা চালানো হচ্ছে। রোহান ল্যাপটপে ফোল্ডার ওপেন করে। স্ক্রিনে দেখায় তিথির মেইল। এই ইমেইলটি তিথির ড্রাফট ফোল্ডার থেকে উদ্ধার করা। এখানে পরিষ্কার লেখা, আমার টার্গেট আহানা সেন। রোহানকে ব্যবহার করে ওকে নিচে নামাবো। এটা কি আপনি লিখেননি তিথি? এটা সম্পূর্ণ মিথ্যে। কেউ হ্যাক করেছে। তোমার ল্যাপটপে পাসওয়ার্ড ছাড়া অ্যাক্সেস ছিল, আমি নিজ চোখে দেখেছি ফোল্ডারটা। বাহ, এবার তো নাটক জমে গেল। পুরো অফিসে গুঞ্জন শুরু। সবাই তিথিকে আর চোখে দেখতে থাকে। তিথি যতদিন তদন্ত শেষ না হয়, তুমি অফিস থেকে সাসপেন্ড। তোমরা সবাই ভাবছো আমি হেরে গেছি। এটা তো শুধু শুরু। এখন দেখো আমি কি করতে পারি। মিটিং শেষে সবাই বেরিয়ে যায়। আহানা রোহানকে একপাশে ডাকে, চোখে তীব্র ক্ষোভ। তুমি এসব নাটক করলে কেন রোহান? আমার নাম টেনে এনে পুরো অফিসের সামনে অপমান করলে। আমি তো তোমার সম্মান বাঁচানোর চেষ্টা করছিলাম। তুমি আমার সম্মান নষ্ট করেছো। ঝপ করে এক চর পড়ে রোহানের গালে। সবাই থমকে দাঁড়িয়ে পড়ে। তুমি জানো না একটা মেয়ের জন্য তার সম্মান কত বড়, আর তুমি সেটা অফিসে ছড়িয়ে দিলে। তুমি যদি না বোঝো তাহলে আমি কিছুই প্রমাণ করতে পারবো না। আহনা চলে যায় চোখ ভিজিয়ে। রোহান একা দাঁড়িয়ে থাকে। হৃদয় চূর্ণ হয়ে যায় তার ভেতরে। সন্ধ্যা 7টা। পুরো অফিসে হঠাৎ হইচই শুরু হয়। সবার ফোনে একটা ভিডিও ভাইরাল হয়ে যায়। ভাই, এটা রোহান আর আহানার সেই রাতের ভিডিও, বিছানায় স্পষ্ট সব কিছু। কে দিল এসব? এটা তো প্রাইভেট মুহূর্ত। বলেছিলাম না আমি হারি না। এখন দেখো কি হলো। ভিডিওটি ছিল সিসিটিভির অ্যাঙ্গেলে, যেটা রেকর্ড হয়েছিল অনিচ্ছাকৃতভাবে, এবং সেটা সংগ্রহ করেছিল তিথি। আহনা হাঁপাচ্ছে রুমে। ফোন ছুঁড়ে ফেলে দেয়। আমার সব শেষ, আমার সম্মান সব কিছু শেষ। আমি বলেছিলাম তো ও ওটা করবেই, কিন্তু তুমি তো আমায় বিশ্বাস করলে না। সে রাতে আহনা নিজের ফ্ল্যাটে দরজা বন্ধ করে দেয়। বাইরের জগৎ থেমে যায় তার কাছে। আর রোহান হাঁটতে থাকে একলা রাস্তা ধরে। অতীত, ভালোবাসা আর প্রতিশোধের বিষে ডুবে। সকাল 9টা। আনার ফ্ল্যাটের দরজায় দারাজ কণ্ঠে করা নক। কি? তোমার বাবা, দরজা খুলো। আহনা তড়িঘড়ি করে দরজা খুলে চমকে ওঠে। বাবার মুখে আগুন জ্বলা চোখ। আমি জানি তুমি এখন যা শুনতে চাও না, ঠিক সেটাই বলবো। বাবা প্লিজ, আমি ঠিক আছি। ঠিক আছো? নোংরা ভিডিও ভাইরাল হয়ে গেছে আর তুমি বলছো ঠিক আছো? এটা সেন পরিবারের সম্মান। মেয়ে, আমি মুখ দেখাতে পারছি না। আমি ওকে ভালোবেসেছিলাম বাবা, ভুল হতে পারে, কিন্তু ভালোবাসা একটা ঘরের দরজা বন্ধ করেই যদি সব মেনে নিও, তাহলে ও আর পশুর মধ্যে পার্থক্য থাকবে কোথায়? একই সময় মিস্টার রফিক রোহানকে তার কেবিনে ডেকে পাঠান। রোহান, আমি জানি তুই অনেক ভালো, কিন্তু এখন কোম্পানি বিপদে। ভিডিওটা ভাইরাল হয়ে গেছে, স্পন্সররা প্রশ্ন করছে, বোর্ড রিভিউতে তোর নাম আসছে। তুমি আমাকে কি বলছে?
তুই যদি আগামী 48 ঘন্টার মধ্যে প্রমাণ করতে পারিস যে এই ভিডিওর জালিয়াতি বা ষড়যন্ত্রমূলক, তাহলে তোকে বরখাস্ত করতে বাধ্য হব। আমি কিছু করিনি, ওটা আমার প্রাইভেট মুহূর্ত ছিল। তাই বলছি, প্রাইভেট জিনিস যদি পাবলিক হয়ে যায় তাহলে প্রাইভেটের দাম থাকে না। অফিসের লাঞ্চ আওয়ার, তিথি ঢুকে পড়ে মিটিং রুমে। রোহান আর রিফাত তখন কথা বলছিল। হ্যালো মিস্টার রোহান, আমি আবার অফিসে জয়েন করেছি, চিঠি জমা দিয়েছি। তুমি কি মনে করো এটা এত সহজ? হ্যাঁ, কারণ তোমার নাম এখন ভাইরাল ভিডিওতে, আর আমার দোষ প্রমাণ হয়নি। আমি ফিরে এলে তোমার সমস্যাই বেশি হবে। তুই এখনও থামিসনি, মানুষ হয়ে যা তিথি। তুমি জানো না আমি কতটা নিচে নামতে পারি। রোহান, তুমি যদি আমার সাথে ভালো ব্যবহার না করো তাহলে আমি ভিডিওর বাকি অংশ রিলিজ করব, যেটা এখনও কেউ দেখেনি। রাতে রোহান একা নিজের ডেস্কে বসে আহনার ছবি দেখে। তুই হয়তো এখন আমায় ঘৃণা করিস আহানা, কিন্তু আমি কথা দিচ্ছি তোর আর আমার সম্মান ফেরাবো। আমি এই লড়াই থামাবো না। সে সিসিটিভি সার্ভারের লক খুলে বসে যায়। সে খুঁজে খুঁজে বের করে কার অ্যাক্সেস ছিল সিসিটিভি ফিডে। নাম আসে তিথি রহমান। তার আইডি দিয়ে ভিডিও ডাউনলোড করা হয়। গেম ওভার তিথি, এবার তুই শেষ। সকাল 10টা, মিস্টার রফিকের কেবিন। রোন হাতে পেন ড্রাইভ নিয়ে প্রবেশ করে। স্যার, আমি প্রমাণ পেয়ে গেছি যে ভিডিওটি আমার দ্বারা প্রকাশিত হয়নি, বরং কথা ঘোরাচ্ছ না, ডাইরেক্ট বলো। এই পেন ড্রাইভ, অফিসের সার্ভার লগ এবং ফুটেজ রয়েছে। এতে দেখা যাচ্ছে তিথি রহমান তার অফিস আইডি ব্যবহার করে সিসিটিভি ফুটেজ ডাউনলোড করেছে। তার সময়, তার লগ, সব কিছু এখানে রেকর্ড আছে। রফিক সাহেব মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন। তিথি অফিসে রাতে একা এসে ফুটেজ ডাউনলোড করেছে, সব স্পষ্ট। এই মেয়েটা তো পুরো সাইকো, এত বড় দোষ করেও এমন ঠান্ডা মাথা ছিল। স্যার, আমি শুধু নিজের নয়, আহানার সম্মানও ফেরাতে চেয়েছি। ও কিছু করেনি। দুপুরে তিথিকে ডেকে পাঠানো হয়। সে কেবিনে ঢুকে ব্যাগ থেকে একটা খাম বের করে। ভেবেছো আমায় ফাঁদে ফেলেছো? এবার আমি কিছু দেখাবো। তুমি চুপ করে থেকো, তোমার বিরুদ্ধে প্রমাণ আছে। ভেবেছো আমায় ফাঁদে ফেলেছো? এবার আমি কিছু দেখাবো। ও, প্রমাণ যদি কোথাও পৌঁছে তাহলে এই লেটারগুলো মিডিয়ায় ছড়িয়ে যাবে। দেখো, এইগুলো হচ্ছে ব্রিগেডিয়ার আনোয়ার সেনের অফিসিয়াল কনফিডেন্সিয়াল ডকুমেন্ট, যেখানে সে সরকারি কন্ট্রাক্টে দুর্নীতি স্বাক্ষর করেছে। এই কপি আমার কাছে আছে। তুই পাগল? তুমি এখন দেশের সেনাবাহিনীকে ব্ল্যাকমেইল করছো? না, আমি শুধু জানাতে এসেছি আমার জায়গা কেড়ে নিলে আমি কাঁধে টেনে নিচে নামাতে পারি। সবাই থমকে যায়। তিথির মুখে ভয় নেই, চোখে কেবল প্রতিশোধের আগুন। বিকেলে সেনাবাহিনীর পোশাকে ব্রিগেডিয়ার আনোয়ার অফিসে হাজির হন। সোজা চলে যান ম্যানেজমেন্ট কক্ষে। আমি শুনেছি আপনি আমার মেয়ের সম্মান ফিরিয়ে দিতে যাচ্ছেন মিস্টার রোহান, কিন্তু সেটা আপনার দ্বারা নয়। আপনি আগে নিজেকে প্রমাণ করুন। স্যার, আমি তিথির ব্ল্যাকমেইলের বিষয়টা জানিয়ে দিলাম। ও বলেছে আপনার নাম মিডিয়ায় ছড়াবে। ওর সাহস, আমি ওর দাঁত ভাঙা জবাব দেব। কিন্তু তুমি আহানার জীবনে আবার জায়গা চাও? তা আমি কখনো হতে দিব না। আহানা একা বসে নিজের ঘরে। রোহানের দেওয়া মেসেজ দেখে হাতে ফোন কাঁপছে। তোর জন্য আজ আমি যা করেছি সেটা ভালোবাসা থেকেই। তুই না বললেও আমি জানি তুই আমাকে এখনো ভালোবাসিস। আহানা চোখ বন্ধ করে পুরোনো দিনের রোমান্টিক মুহূর্তগুলো ঝলক চোখে ভাসে। কিন্তু বাবার চোখে তীব্র ধিক্কার ভেসে ওঠে। একদিকে মন, অন্যদিকে মান। আমি কি আবার সেই আগুনে পা রাখবো, নাকি নিজেকে রক্ষা করব? ক্যামেরা জুম আউট হয়। আহানার চোখ জ্বলে, কণ্ঠে নিঃশব্দ দ্বিধা। সকাল 9টা, অফিসের লবি। তিথি স্বাভাবিকভাবে হেঁটে ঢোকার সময় সাদা পোশাকে দুই ব্যক্তির সামনে দাঁড়ায়। মিস তিথি রহমান, আপনি মিথ্যা তথ্য ছড়ানো এবং ব্ল্যাকমেইলিংয়ের দায়ে একটি আইনি নোটিশ পেয়েছেন। এই নিন আপনার কপি। আইনি নোটিশ? কে দিয়েছে? বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে ব্রিগেডিয়ার আনোয়ার সেন এবং কোম্পানি ল ইয়ং। আপনি আদালতে গিয়ে উত্তর দেবেন। তিথির মুখ সাদা পড়ে যায়, চোখে অন্ধকার নেমে আসে। চারপাশে লোকজন কানাঘোষা শুরু করে। অফিসে সে এখন ভিলেন হিসেবে পরিচিত। খেলা তো এখন শুরু হলো। বিকেল 5টা, অফিস ছুটির পর রোহান দাঁড়িয়ে থাকে আহনার গাড়ির পাশে। তুমি এখানে কেন? তোর চোখে চোখ রাখার মতো সাহস নিয়ে এসেছি। শুধু একবার বলতে এসেছি, সরি। তুমি জানো আমার পরিবার, আমার বাবা। আমি জানি,
কিন্তু আমি জানি তুই আমায় এখনো ভালোবাসিস। যদি না বাসতি তাহলে আমার সব মেসেজ রিড করতি না, এই কথাগুলো শুনতি না। ভালোবাসি, কিন্তু বিশ্বাস করতেও ভয় হয়। আমি এখন বিশ্বাস ফেরানোর জন্যই বেঁচে আছি আহানা। তোকে ফিরে পেতে আমি পৃথিবীর যে কোনো প্রান্তে যুদ্ধ করতে রাজি। সময় দাও নিজেকে, আমাকেও। রাত 8টা। ব্রিগেডিয়ার আনোয়ার সেন বসে আছেন ড্রয়িং রুমে। দরজার বেল বাজে। কে আসছে এই রাতে? তোমার ভবিষ্যতের জন্য আমি কিছু ভাবছি। এই ছেলেটাকে চেনো? অনিক আহমেদ, কর্পোরেট দুনিয়ার পরিচিত নাম। আজ থেকে ও তোমার পরিচিতও হবে। ঘরে ঢুকে 6 ফুট লম্বা স্মার্ট হাস্যোজ্জ্বল এক যুবক অনিক। হ্যালো আহানা, শুনেছি আপনি সেন পরিবারের গর্ব। আপনাকে দেখে বুঝলাম আপনি এরও বেশি কিছু। আপনি? তোমার জন্য পছন্দ করেছি। রোহানের মতো ছেলেদের সাথে জীবন কাটে না। অনেক তোমার ভবিষ্যৎ হতে পারে। ভাবো বিষয়টা নিয়ে। আহনার চোখের কোণে জল। সে আবারও দ্বিধায় পড়ে যায়। প্রেমের রোহান নাকি পারিবারিক পছন্দের অনিক? রিফাত রোহানকে খবর দেয় অনিকের আগমনের কথা। ব্রো, নতুন খেলোয়াড় এন্ট্রি নিয়েছে, নাম অনিক, কর্পোরেট বাগ। আর ব্রিগেডিয়ারের চোখে এখন সে পারফেক্ট জামাই। ওর নাম শুনেই শরীর গরম হয়ে গেল। আমার জায়গায় এত সস্তা ভাবছে। তুই কি করবি এখন? ওকে নামিয়ে আনবো সম্মান রেখেই। যুদ্ধ শুরু হলো, এইবার শুধু প্রমাণ না, জয় দরকার। আর আমি হারবো না। সকাল 10টা। রোহান নিজের ডেস্কে বসে ল্যাপটপে ঘন ঘন টাইপ করছে। রিফাত পাশ থেকে কফির মগ এগিয়ে দেয়। তুই সকাল থেকে অনেক অনেক করে টাইপ করছিস কেন? ও কি তোর এক্স? ভবিষ্যতের জামাই, এক্স গার্লফ্রেন্ডের তো তথ্য তো বের করতেই হবে। ভাই, এসব ছেলেরা পরিষ্কার থাকে না, একটু খোঁজ করলেই কিছু না কিছু পাওয়া যাবে। কিছুক্ষণ পর রোহান প্রায় অনিকের এক্স গার্লফ্রেন্ডের ইনস্টাগ্রাম, যেখানে 2 বছর আগে অনিকের এক গার্লফ্রেন্ডের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দিয়ে স্টোরি করেছিল। সে পোস্ট মুছে গেলেও স্ক্রিনশট রয়ে গেছে। মিথ্যা সম্পর্ক বানিয়ে সাজানো ভালোবাসার মুখোশ পরে এখন ব্রিগেডিয়ারের প্রিয় পাত্র। এবার সময় ওর মুখোশ খুলে ফেলার। বিকেলে অফিসে ঘোষিত হয় কোম্পানি বিজনেস পার্টি। সবাই আমন্ত্রিত। বিশেষ অতিথি অনিক আহমেদ এবং ব্রিগেডিয়ারের অনুরোধে আহনাও উপস্থিত থাকবে। পার্টিতে যাওয়ার কি দরকার ছিল? তুমি গেলে পুরো কোম্পানির দৃষ্টি থাকবে তোমার দিকে। এটা একটা পাবলিক এক্সপ্লোজার। সেই তোমাকে অনিক তোমার পাশে দাঁড়াবে। আর রোহান, সে কিভাবে সহ্য করবে সেটা দেখতে বেশ ইন্টারেস্টিং হবে। রাত 8টা। লাক্সারি হোটেলের পার্টি হলে রঙিন আলো, হালকা জ্যাজ মিউজিক, ককটেল গ্লাস আর শিমারিং পোশাকে অতিথিরা। আহনা এক গাঢ় লাল শাড়িতে প্রবেশ করে। পাশে অনিক। তুমি আজ অসাধারণ লাগছো। কোনো ম্যাগাজিনের কভার কম হবে না। আপনিও বেশ ক্লাসে দেখাচ্ছেন। হঠাৎ তিথি প্রবেশ করে। কালো 3 পিস, চুলগুলো পেছনে আঁচানো, চোখে হালকা রাগের ছায়া। তাকে নিয়ে খুব ব্যস্ত দেখাচ্ছে মিস্টার অনিক। তবে সাবধান, যাকে আপনি পাশে দাঁড় করিয়েছেন সে শুধু সৌন্দর্য নয়, এক সময়ের আগুনও ছিল, যার ছায়ায় আপনি পুড়ে যেতে পারেন। আপনি হয়তো আগুনে হাত দিয়েছেন, তাই পুড়ে এখনো সুস্থ হননি। তবে আমি জানি আগুন কিভাবে দমন করতে হয়। আসল আগুন এখনো জ্বলেনি মিস্টার অনিক, আমি কেবল কাঠ জড়াচ্ছি। পার্টির এক কোণে আহনা একা দাঁড়িয়ে ওয়াইনের গ্লাসে চুমুক দিয়েছিল। হঠাৎ রোহান পাশে দাঁড়ায়। তোকে আজ কাঁদতে দেখলাম না, তবে তোর চোখের পেছনে যে দৃষ্টি ছিল সেটা আমি চিনি। সবকিছু চেনা দরকার নেই রোহান, কিছু কিছু অচেনাই নিরাপদ। তুই ভুল জায়গায় নিরাপদ থাকার অভিনয় করছিস। আমি জানি তোর অভিমান এখনো আমার নামেই লেখা থাকে। তুই চলে গেছিলি তাই নামটা মুছে ফেলেছিলাম, কিন্তু ডাকটা থেকে গেছে। সকাল 10টা। অফিস ক্যান্টিনে একদম নির্জন কোণে আহনার সামনে বসে রোহান। তুই যাকে ভবিষ্যৎ ভাবছিস সে অতীতে কি ছিল সেটা জানলে আর এক পাও এগোতে পারবি না। তুই আবার প্রমাণ নিয়ে এসেছিস? এই মেয়েটাকে চেনে অনিক, 2 বছর আগের রিলেশন, কিন্তু সম্পর্ক ভাঙার পর মেয়েটি ওর নামে প্রতারণার অভিযোগ করেছিল। এগুলো ওর এক্স গার্লফ্রেন্ডের স্টেটমেন্ট। আর এই স্ক্রিনশটটা দেখ, অনেক ওই মেয়েকে ব্লক করে দিয়েছে, টাকার বিনিময়ে মুখ বন্ধ করতে চেয়েছে। এটা যদি সত্যি হয় তাহলে আমি আমার পরিবারকেও ভুল পথে নিয়ে যাচ্ছি। তুই যেমন ভাবিস আমি তেমন নিখুঁত না, কিন্তু মিথ্যা ভালোবাসা দেখিয়ে কাউকে ধোকা দেইনি। দুপুর 1টা।
আনা অনেকের সাথে করিডোরে দেখা করে। এই ছবিগুলো আর স্টেটমেন্টগুলো তুমি ব্যাখ্যা করতে পারো? তুমি কি রোহানের পাল্লায় পড়ে আমার উপর সন্দেহ করছো? তোমার মতো স্মার্ট মেয়ের কাছ থেকে এটা আশা করিনি। আমি কারো পাল্লায় পড়িনি, কিন্তু সত্যকে অবহেলা করতেও শিখিনি। তুমি এখনই ব্যাখ্যা দাও। ওসব পুরনো কথা। সেই মেয়েটা আমার ক্যারিয়ার ধ্বংস করতে চেয়েছিল, আমি আমার জীবন থেকে ওকে কেটে দিয়েছি। তোমার চোখে এই উত্তাপ আগে দেখিনি, এখন আমি ভয় পাচ্ছি। একা বসে বসে অনেকের সাথে ভিডিও কলে কথা বলছে। তুমি যদি আহানাকে পেতে চাও তাহলে রোহানকে সরাতে হবে। ও যতদিন সামনে থাকবে তোমার পথ আটকেই থাকবে। তুমি কি বলতে চাইছো? আমি একটা ড্রাফট তৈরি করেছি যেখানে রোহান নাকি অফিসের এক ইন্টার্নকে হ্যারাস করেছে। আমি শুধু মেয়েটাকে পয়সা দিলেই ও সাক্ষী হয়ে যাবে। তুমি শুধু ব্রিগেডিয়ার স্যারের কানে কথাটা তোলো। দুই মুখোশ পরা খেলোয়াড় এক ভালোবাসার যুদ্ধে নামছে ভিন্ন ফ্রন্টে। বিকেল 5টা। ব্রিগেডিয়ার আনোয়ার সেন অফিসে রোহানকে ডেকে পাঠান। তোমার নামে আজ আবার অভিযোগ এসেছে, এবার হ্যারাসমেন্টের মামলা। আর এটা মিথ্যা। কারা করেছে জানি না, কিন্তু আমি কিছু করিনি। তোমার অতীত, তোমার এক্স, তোমার ইমেজ সব মিলিয়ে আমার মেয়েকে তোমার কাছে আমি নিরাপদ ভাবি না। আর একবার যদি কিছু শুনি, তোমার চাকরি কেরিয়ার সব শেষ করে দেব। আপনি যা ইচ্ছা ভাবতে পারেন স্যার, কিন্তু একটা দিন আসবে আপনি নিজে বলবেন আপনার মেয়ের জন্য রোহানের চেয়ে নিরাপদ আর কেউ নেই। আমি অপেক্ষায় থাকবো সেই দিনের। সকাল 9টা। অফিসের মেলে একটি সার্কুলার এসে পৌঁছায়। চোখ আটকে যায় রিফাতে। রোহান, তোর সাসপেনশন অর্ডার এসেছে। কি বলিস? ব্রিগেডিয়ার স্যারের স্বাক্ষরিত অর্ডার। মহিলা কর্মচারীকে হ্যারেস করার অভিযোগে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাসপেন্ড। রোহানের মুখ সাদা হয়ে আসে। পাশে দাঁড়িয়ে থাকা সবাই হতবাক হয়ে তাকিয়ে থাকে। যারা আমাকে মিথ্যা ফাঁসাচ্ছে ওরা ভুলে গেছে আমি কোনোদিন নীরব থাকিনি। বিকেলে আনা একা বসে নিজের কেবিনে, হাতে ফোল্ডারে রোহানের বিরুদ্ধে অভিযোগ। তার পাশে রোহানের অতীতের কিছু ছবি প্রিন্ট করা। রোহান যা বলেছিল সেটা কি সত্যি ছিল? আমি কি তিথিকে বিশ্বাস করে ভুল করেছি? হঠাৎ তিথি প্রবেশ করে। এ ব্যাপারে কোনো দয়া দেখানোর দরকার নেই আহানা। কেউ যদি সত্যি অপরাধ না করে তাহলে এত মেয়ে তার বিরুদ্ধে কেন অভিযোগ তুলবে? তুই কি এই মেয়ে মানে সেই ইন্টার্নের সাথে আলাদা করে কথা বলেছিস? মানে না, আমি তো শুধু রিপোর্ট দেখেছি। আমি ওর সাথে কথা বলবো। যদি দেখি সব সাজানো কথা, তাহলে বিশ্বাস কর প্রথম আঘাত তোকেই দেব। তিথি সন্ধ্যায় কফি শপে বসে অনেকের সাথে দেখা করে। রোহান তো বাদ পড়ে গেছে, এবার আহানাকে ক্লোজ করো, সময় নষ্ট করো না। তুই সব কিছু নিজের মতো প্ল্যান করছিস, কিন্তু আমি চাই না মিথ্যা অভিযোগে কারোর ক্যারিয়ার শেষ হোক। রোহান যাই হোক, সে খারাপ লোক নয়। তুই এখন ওর পক্ষ নিচ্ছিস? না, শুধু বলছি তুই যা করছিস সেটা আমাদের উদ্দেশ্য থেকে দূরে নিয়ে যাচ্ছে। তুই যদি এখন পিছু হটিস তাহলে আমিও পিছনে থাকবো না। তোর মুখোশ আমি খুলে দিব। রাত 9টা। রোহান বাসায় বসে ল্যাপটপ খুলে গোপনে অনুসন্ধান চালাচ্ছে। অফিসে না থাকলেও যুদ্ধ থেমে যাবে না। অনেকের ব্যাংক হিস্টোরি, পুরনো ট্রানজ্যাকশন, কোনো না কোনো জায়গায় ওর অসততার প্রমাণ মিলবেই। রিফাত দরজায় এসে দাঁড়ায়। আমি তোদের প্ল্যান বুঝি না ভাই, তবে এক জিনিস জানি, তুই জিততে পারিস। আমি আছি তোকে হেল্প করতে। তুই থাকলে আমি সব পারি রিফাত। এবার শুধু খেলাটা জমে উঠুক। সকাল 11টা। অফিস ক্যান্টিনের এক কোণে আহনা মুখোমুখি বসেছে ইন্টার্ন নীলার। চারপাশে কড়া নীরবতা। নীলা, আমি জানতে চাই রোহানকে নিয়ে তুমি যে অভিযোগ করেছো সেটা কি সত্যি? ম্যাম, আমি আসলে খুব দুঃখিত। সোজা করে বলো, তোমাকে কে বলেছে এসব বানাতে? তিথি ম্যাম, উনি বলেছিলেন যদি আমি রোহন স্যারের বিরুদ্ধে বলি তাহলে আমাকে প্রমোশন আর পার্মানেন্ট পজিশনের গ্যারান্টি দেবে। আমি তখন খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তুমি জানো তো তুমি একজন নিষ্পাপ লোকের ক্যারিয়ার ধ্বংস করার জন্য হাত দিয়েছো। এখনই চলো আমার সাথে, ব্রিগেডিয়ারের কাছে চলো। হ্যাঁ ম্যাম, আমি যাব, আমি সত্যিটা বলবো। অন্যদিকে রোহান রিফাতের সাহায্যে অনেকের পুরো ক্লায়েন্টের এক গোপন ফাইল হ্যাক করে হাতে পায়। এই দেখ, 8 লাখ টাকার অফশোর ট্রান্সফার, অথচ কোনো কোম্পানি অ্যাকাউন্টে রেকর্ড নেই। এই একটাই ফাইল ওর মুখোশ টানাটানি করে খুলে দিতে পারবে। তোর মতো ব্রিলিয়ান্ট ব্রেন দিয়ে অ্যাকাউন্ট হ্যাক না করলে কেউ টেরই পেত না ভাই। আমি হ্যাক করিনি,
আমি ওর ছায়া অনুসরণ করছি। ও যা করেছে আমি শুধু ফাইলটা সামনে এনেছি। এবার আহানা নিজেই ওকে দূরে সরাবে। বিকেল 4টা। ব্রিগেডিয়ারের কেবিনে আহানা, নীলা, ব্রিগেডিয়ার আনোয়ার সেন এবং তিথি উপস্থিত। স্যার, আমি স্বীকার করছি, রোহন স্যারের বিরুদ্ধে আমি মিথ্যা অভিযোগ করেছিলাম। আমাকে তিথি ম্যাম বলেছিল বলে আমি স্থায়ী চাকরি পাবো। তিথি, এটা কি সত্যি? তিথি কিছু বলতে গিয়েও চুপ হয়ে যায়। স্যার, আমি তুমি শুধু মিথ্যা বলনি, তুমি একজন ইন্সপায়ারিং অফিসারকে ডুবিয়ে দিতে চেয়েছো। আজ থেকে তুমি আমার কোনো টিমের অংশ নয়। তোমার বিরুদ্ধে অফিসিয়াল ইনকোয়ারি হবে তিথি। চাকরি নয়, ভবিষ্যৎ নিয়েও ভাবতে হবে। সন্ধ্যা 7টা। রোহান ছাদের কোণে একা বসে, হঠাৎ পেছন থেকে আহানার কণ্ঠ। তুমি ঠিকই বলেছিলে, তিথি নিজের স্বার্থে কিছুই বাদ দেয় না। আমি ভুল করেছিলাম তোমায় না বুঝে। ভুল বোঝা সম্পর্ক শেষ করে দেয় না, শুধুই বিরতি আনে। তোমার বিরুদ্ধে সব অভিযোগ উঠে গেছে। ব্রিগেডিয়ার বাবাও জানে তুমি নির্দোষ। আর তুমি কি জানো আমি আসলে তোমার ভালোবাসাকেই রক্ষা করতে চেয়েছিলাম? জানি রোহান, আজ থেকে আমার বিশ্বাস শুধু তোমার উপরে। সকাল 10টা। অফিসে আহানার কেবিন, টেবিলের উপর রাখা ইউএসবি ড্রাইভ আর পাশে বসে আছে রোহান। এই ফোল্ডারে অনেকের ব্যাংক স্টেটমেন্ট, অফশোর পেমেন্ট রেকর্ড আর এক গোপন ফাইল, সবই ওর দুর্নীতির প্রমাণ। তুমি এত কিছু খুঁজে বের করলে কিভাবে? অনেকের লোভ অনেক পুরনো, আর আমিও তাকে বহুদিন ধরেই দেখছিলাম, শুধু সময়ের অপেক্ষা করছিলাম। এবার খেলা শুরু হোক। তুমি এবার অফিসে ফিরে এসো, কিন্তু আগের রোহান হয়ে নয়, বরং আরো কঠিন, আরো চৌকস হয়ে। দুপুর 12টা। তিথি নিচের কেবিনে অনেককে ডেকে এনেছে, গলার স্বর বিষাক্ত, ঠান্ডা। রোহানকে নিয়ে প্ল্যান ছিল বুঝলাম, কিন্তু তুমি নিজের খেলায় নিজেই ফেসে গেছো। অফিসার ট্রান্সফার, তুমি তো বলেছিলে সব ক্লিয়ার। তুইও কি নির্দোষ তিথি? তুইও তো মিথ্যা অভিযোগে রোহানকে সাসপেন্ড করেছিলি। আমরা একে অপরের সিক্রেট জানি অনেক, কিন্তু আমি এখন নিজেকে বাঁচাতে চাই। তুই এখন নিজেকে বাঁচাবি? যে তিথি সবাইকে চালায় সে এখন আমায় থেকে পালাতে চাইছে। তুই যা করেছিস তার দায় আমি আর নিতে পারবো না। আমি আজই অফিসিয়ালি জানিয়ে দিচ্ছি, আমাদের সম্পর্ক আর নেই। বিকাল 3টা। ব্রিগেডিয়ার আনোয়ার সেনের কেবিনে আহানা হাজির। স্যার, অনেক আমাদের কোম্পানির ফান্ড ট্রান্সফার করে অবৈধ অ্যাকাউন্টে পাঠিয়েছে। আমার রিসার্চ টিম ওর সব তথ্য জোগাড় করেছে। তুমি নিশ্চিত? 100%। আমি চাই আজই তাকে সাসপেন্ড করে তদন্ত শুরু করা হোক। তুমি এই অফিসের জন্য আশীর্বাদ আহানা। তুমি চাইলে আগামী প্রজেক্টগুলো তুমি একাই হ্যান্ডেল করবে। এই অফিসে দুর্নীতির কোনো জায়গা নেই স্যার। সন্ধ্যা 6টা। পুরো অফিসে ছড়িয়ে পড়ে খবর, রোহান ফিরছে, সকলের অপেক্ষায়। হঠাৎ করিডোরে দিয়ে হেঁটে আসে রোহান, কালো শার্ট, রাফ লুক, চোখে ঘন দৃষ্টি। উফ ভাই, একদম সিনেমার হিরো হয়ে ফিরে আসছিস। এইবার খেলার নিয়ম আমি লিখব রিফাত। সবাই চুপ করে তাকিয়ে থাকে। এই রোহান আর আগের রোহান নয়, সে এখন ঘুরে দাঁড়ানোর রূপ নিয়েছে, চুপচাপ আগুন। সকাল 10টা। পুরো অফিসে কল হয়ে বসেছে বড় মিটিং রুমে। রোহান আজ অফিসিয়ালি ফিরে এসেছে, আর প্রথম কথাতেই বাজছে বিস্ফোরণ। রোহান সবার সামনে দাঁড়িয়ে ঠান্ডা গলায় বলে, আমি আজ আমার অফিসে ফিরে এসেছি, কিন্তু ফিরে এসেছি একটাই উদ্দেশ্য নিয়ে, সত্য প্রকাশ করার জন্য। সবার মাঝে গুঞ্জন। রোহান ইউএসবি প্লাগ করে স্ক্রিনে প্রজেক্ট করে। এই প্রজেকশন দেখুন অনিক বাবু, গত 7 মাসে আমাদের ক্লায়েন্ট পেমেন্ট থেকে 12 লাখ টাকা নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছেন, যেটার কোনো অফিসিয়াল রেকর্ড নেই। ভাইরে ভাই, স্ট্রেট বোমা। এসব মিথ্যা, ফেক ফাইল, এসব বানানো প্রমাণ। তোমার ব্যাংকের নিজের স্টেটমেন্ট তো বানানো নয় অনেক। আর এই ভিডিওটা দেখুন, তুমি এক ক্লায়েন্টের সাথে চুক্তি ফাইনাল করছো আর চুপচাপ ওর কাছ থেকে 20% ঘুষ নিচ্ছ। রুমে পিনপতন, নীরবতা। ব্রিগেডিয়ার আনোয়ার সেন উঠে দাঁড়ালেন। অনেক, যতক্ষণ তদন্ত না হয় তুমি সাসপেন্ড। এখনই অফিস ছাড়ো। দুপুর 1টা। আহানার কেবিনে তিথি এসে দরজাটা বন্ধ করে যায়, চোখে জল,
মুখে অনুরোধ। আহানা, প্লিজ, আমি জানি আমার ভুল হয়েছে, কিন্তু আমি তো অনেককে বিশ্বাস করেছিলাম। আমি তো তোমার শত্রু ছিলাম না। তুমি শত্রু না হয়তো, কিন্তু বিশ্বাসঘাতক। তুমি রোহানের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনে তাকে নিচে ফেলতে চেয়েছিলে। এটা কি ছোট অপরাধ? তুমি কারোর চোখে পড়ো না তিথি, কারণ তুমি অন্ধ। হিংসে তোমায় অন্ধ করে দিয়েছে। এবার অফিসে নিজের পজিশন ধরে রাখো, কিন্তু আমার ছায়াতেও থাকবে না। বিকেল 5টা। অফিস বিল্ডিংয়ের ছাদে রোহান একা দাঁড়িয়ে আকাশ দেখছে। হঠাৎ পেছনে আহানার উপস্থিতি। তুমি ফিরেছো, কিন্তু অনেক বদলে গেছো। আগের রোহান ছিল কোমল, এই রোহান ধোঁয়ার আগুনের মোড়া। তুমি ফিরে পেলে কি আগের আহানা, যে চোখে চোখ রেখে বলতো তুমি আমার সিকিউরিটি? ভালোবাসা হারায় না রোহান, শুধু সময়ের আড়ালে লুকিয়ে পড়ে, আবার মাথা তোলে সুযোগ পেলে। তুমি চাইলে আবার শুরু করতে পারি। ধ্বংসস্তূপের উপর গড়ে উঠুক নতুন কিছু। তুমি পাশে থাকলে ভয় করে না। সকাল 9টা। অনেক গোপনে অফিসের সার্ভার রুম থেকে কিছু তথ্য চুরি করে পালানোর চেষ্টা করছিল। ভাই, ওই মানুষটাকে সার্ভার রুমে দেখেছি। অনেক, ও তো সাসপেন্ডেড। সঙ্গে সঙ্গে ব্রিগেডিয়ারকে জানানো হয়। 10টার মধ্যে পুলিশ এসে হাজির। তাকে গ্রেপ্তার করা হচ্ছে কোম্পানির গোপন তথ্য চুরির চেষ্টায় এই দুর্নীতির অভিযোগে। এই অফিসটা ধ্বংস করে দিব। আমার সাথে অন্যায় হচ্ছে, আমি মাপ চাই না। অন্যায় করে কেউ পার পায় না অনেক। দুপুর 12টা। অফিসের ছাদে রোহান একা দাঁড়িয়ে হঠাৎ তিথি এসে দাঁড়াই পাশে। রোহান, আমি জানি আমি অনেক ভুল করেছি, কিন্তু আমি সত্যি তোমায় ভালোবাসি। ভালোবাসা যেখানে প্রতিযোগিতা আর ঈর্ষায় ভরা, সেটা ভালোবাসা না, বিষ। তুমি কি একবারের জন্য ভাবো না আমি বদলাতে পারি? তুমি নিজের জন্য ভালোবাসো তিথি, আমার জন্য না। আমি এখন এমন কাউকে খুঁজি যে পাশে দাঁড়ায়, আঘাত করে না। আমি হেরে গেছি, সত্যি হেরে গেছি। বিকাল 3টা। অফিসে ঢুকে এক নতুন মেয়ে, চোখে রোদ চশমা, হাতে ল্যাপটপ ব্যাগ, আত্মবিশ্বাসে ভরা। রিসিপশন ডেস্কে দাঁড়ায়। হ্যালো, আমি রাফিয়া জাহান। আজ থেকে প্রজেক্ট কনসালটেন্ট হিসেবে জয়েন করেছি। আহানা এসে তার সঙ্গে হাত মেলায়। হঠাৎ পাশ দিয়ে হেঁটে যাওয়া রোহান দাঁড়িয়ে যায়। চোখ বড় হয়ে যায় রাফিয়াকে দেখে। রাফিয়া? ওহ রোহান, এতদিন পর তুমি এখনো ততটাই আগুনের মতো। তোমরা পরস্পরকে চেনো? হ্যাঁ, রাফিয়া আমার কলেজ লাইফের সবচেয়ে অন্ধকার অধ্যায়। আহনার চোখে পড়ে এক অজানা ছায়া। ভালোবাসার পথে আবার তৈরি হয় এক নতুন বাঁক। বিকেল 5টা। রোহান একা বসে আছে অফিস ক্যান্টিনে, চোখে ভাবনার ছায়া। হঠাৎ স্মৃতির পর্দায় ভেসে ওঠে এক পুরনো সন্ধ্যা, ফ্ল্যাশব্যাক 5 বছর আগের। রাফিয়া, তুমি জানো না তোমার চোখে আমি আশ্রয় খুঁজি? তুমি পাগল, প্রেম করলে পড়ালেখা শেষ হবে না রে। তুমি না থাকলে আর কিছুতেই মন বসে না। তুমি তো অনেক বড় হতে চাও রোহান, আর তুমি শুধু ছোট্ট একটা মেয়ে, তোমার ছোঁয়া ছায়া হয়ে বাঁচতে চাই। কিন্তু রাফিয়া হঠাৎই একদিন উদা হয়ে গিয়েছিল, কোনো কারণ ছাড়াই। বর্তমান। তুমি আবার কেন ফিরে এলে রাফিয়া? পরের দিন সকাল, কনফারেন্স রুমে নতুন প্রজেক্ট মিটিং। রাফিয়া কনসালটেন্ট, রোহান প্রজেক্ট হেড, আর আহনা অফিসের বস, কিন্তু মন অস্থির। এই প্রজেক্টের লিড আমি নিজে মনিটর করব। আশা করি কেউ ব্যক্তিগত সম্পর্ক কাজে জড়াবেন না। ব্যক্তিগত সম্পর্ক যদি কাজে বাধা হয় তবে অনেকেই সমস্যায় পড়বে। আমি প্রফেশনাল, কিন্তু মানুষ তো আগে। ব্যাস, 2 রানী মুখোমুখি দেখ, আগুন লাগবে। আগুন তো লাগবেই, আমি শুধু তেল ঢালার কাজটাই করব ঠিক সময়ে। দুপুর 2টা। তিথি রাফিয়াকে কফি অফার করে ডেকে ছাদে নেয়। মুখে মিষ্টি হাসি, চোখে বিষ। রাফিয়া, আমি জানি তুমি আর রোহান একসময় ছিলে একে অন্যের। আমি কিছু বলবো না, বরং সাহায্য করব। তুমি সাহায্য করবে? কেন? কারণ আমি চাই আহানের মুখ থেকে হাসিটা মুছে যাক। আর তুমি তো চাও রোহান ফিরে আসুক, তাই না? আমার পাওনার হিসাব এখনো বাকি রয়ে গেছে। তবে শুরু হোক খেলা। সন্ধ্যা 7টা। অফিসের টপ ফ্লোরে রোহান ও আহনা একান্তে দাঁড়িয়ে কথা হয়, কিন্তু চুপচাপ নয়। তুমি আমাকে আজকাল দেখলেও চুপ থাকো।
আগে প্রতিটি কথা বলতে চাও, এখন একটাও না। তুমি কি বিশ্বাস করো আমি রাফিয়াকে ফিরিয়ে আনিনি? আমি তোমাকে বিশ্বাস করি, কিন্তু আমার ভয় হয়। তুমি কি নিজেকে বিশ্বাস করো? রাফিয়া হারিয়ে গিয়েছিল, এখন হঠাৎ ফিরে এসে সব আবার জ্বালিয়ে দিচ্ছে। তবে আগুন নেভাতে চাইলে পাশে থেকো, পালিও না রোহান। পালানোর মানুষ আমি নই, অন্তত এখন আর না। বিকেল 4টা, অফিসের রুপটপ কফি কর্নারে রোহান দাঁড়িয়েছিল একা। রাফিয়া এসে চুপচাপ পাশে দাঁড়ায়। তুমি জানো রোহান, কেন হুট করে চলে গিয়েছিলাম? তুমি শুধু আমার ভালোবাসা না, বিশ্বাসও ভেঙেছিলে, কারণ জানার অধিকারও দিলে না। তোমার বাবার কোম্পানির স্ক্যান্ডাল, ওটাই আমার বাবার মৃত্যুর কারণ হয়েছিল। সেই শোকেই আমি চলে গিয়েছিলাম। তুমি কি বলছো? তোমার পরিবারকে দোষারোপ করিনি কখনো, শুধু পালিয়ে গিয়েছিলাম কারণ ভালোবাসা থাকলেও সহ্য করতে পারিনি। রোহান কিছু বলে না, শুধু তাকিয়ে থাকে আকাশের দিকে, যেন নিজের ভিতরে ঝড় থামাতে চায়। সন্ধ্যা 6টা, অফিসে সিক্রেট প্লাস কনফারেন্স রুমে আলো নিভে গেছে। আহনা আর রোহান একান্তে। তুমি খুব ক্লান্ত লাগছে, একটু চোখ বন্ধ করো, আমি আছি পাশে। তুমি আমার শান্তি আহানা, বাকি সব যেন শুধু কষ্ট। আমার কাঁধে মাথা রাখো রোহান, এবার আমি তোমার পৃথিবী হব। কিছু সময় নিস্তব্ধতায় ডুবে থাকে তারা। বাহার উষ্ণতায় মিশে যায় দুটি দেহ, দুটি মন, অথচ দূরে দাঁড়িয়ে এক অচেনা চোখ ক্যামেরা অন করে। পরের দিন সকাল, পুরো অফিস তোলপাড়। একটি অডিও ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে মেইলে, যেখানে রোহান আর আহনা একান্তে রোমান্টিক মুহূর্তে। তুই বলেছিলি প্রমাণ লাগবে, নে এবার খেলা শুরু। তুই এটা করলি কিভাবে রে? তাকদির পাল্টাতে হলে কৌশল লাগে। অফিসের সবাই ফিসফিস শুরু করে, তা কি আসলেই রিলেশনশিপে বস আর এমপ্লয়ি? এটা কি অফিস রুল ব্রেক না? রোহান কথা না বলে চুপচাপ ডেস্কে বসে। এটা কে করলো? আমি বুঝতে পারছি কার কাজ এটা, কিন্তু এবার আমি কাউকে ছেড়ে কথা বলবো না। দুপুর 1টা, ব্রেক রুমে রাফিয়া আর আহানার মুখোমুখি দেখা হয়। উত্তেজনা টের পাওয়া যায় বাতাসেও। তুমি কি জানো তোমার সম্পর্কটা আজকে অফিসের গসিপ টপিক হয়ে গেছে? তুমি কি চাও ফিরে এসে আমাদের জীবনে ঝড় তুলো? আমি শুধু চাই আমার পাওনাটা ফেরত। রোহান আমার ছিল, আর ওর কাঁধে আজও আমার ছায়া আছে। রোহান এখন আমার এবং ওর হৃদয়ে আমি ছাড়ার কেউ নেই। তবে দেখা হবে কে জেতে কে হারে, রোহান ঠিক করবে। সকাল 10টা, বসেদের চেম্বারে অফিসের হাই প্রোফাইল তদন্ত কমিটি বসেছে। রোহান আহানা দুজনেই বসে আছেন চাপা রাগার অপমান নিয়ে। ভিডিওর সত্যতা অস্বীকার করা যাচ্ছে না, তবে প্রশ্ন হলো কে ফাঁস করলো। এটা কোম্পানির নীতিমালার সরাসরি লঙ্ঘন। কারা এসব করলো সেটা আমি বের করব। যদি নিজে খুঁজে পাই ওদের ছাড়বো না। আমি প্রমাণ নিয়ে আসবো স্যার। কেউ একজন ইচ্ছে করে আমাদের সম্মানহানির চেষ্টা করছে। আহানার কনফিডেন্টটা দেখেছিস? এবার একটু ধাক্কা দিই। ধাক্কা তুই দিলি, খেলা খাবে আমরা। দুপুর 12টা, রাফিয়া নিজের রুমে ডেকে নেয় রোহানকে। দরজা বন্ধ, জানালা খুলে দেয়। বাতাসে এক ধরনের উত্তাপ ছড়িয়ে পড়ে। তুমি ক্লান্ত দেখাচ্ছ রোহান, আমি কিন্তু এখনো তোমার চিন্তায় রাত জাগি। তুমি এসব বলছো কেন? তুমি জানো এখন আমার জীবনে কে আছে? তবু আমি জানি আজও তুমি আমার স্পর্শ ভুলতে পারো না। আমার ঠোঁটের স্বাদ ভোলনি তুমি। বলো, ভুলেছ? তুমি এসব বলার কেউ নও এখন। যদি বলি আমি চাই তুমি আহানাকে ছেড়ে দাও, আমি তোমার পাশে থাকবো। স্ক্যান্ডেলও চাপা পড়ে যাবে। আমাকে কিনতে এসো না রাফিয়া, ভালোবাসা বাজারে বিকোয় না। অফিস শেষে আহনা নিজে ড্রাইভ থেকে পূর্বের সিসিটিভি ফুটেজ চেক করে। হঠাৎ সে দেখে তিথি একদিন গভীর রাতে অফিসে এসেছিল, রেকর্ড করা সময়ের দিনেই। তিথি, তুই তাহলে? রোহান, আমি জানি কে করেছিল। কাল সকালে আমার সাথে মিডিয়া রুমে দেখা করো, আমি প্রমাণ দেখাবো। রাতে রিফাত ও তিথি ভিডিও কাটিংয়ের ফোল্ডারে ক্লিয়ার করছিল। হঠাৎ রিফাত ভুল করে তিথির ভয়েস ক্লিপ সেন্ড করে ফেলে রোহানের ফোনে। রোহান ভয়েস ক্লিপ চালায়। ভিডিওটা ঠিকঠাক কাট, মুখটা ঝাপসা করিস, নাম যেন না আসে আহানার, কিন্তু বুঝে যাবে সবাই। ব্যাস। তিথি, এবার তোকে আমি শেষ করে দেব। সকাল 10টা, অফিসের মিডিয়া কনফারেন্স রুমে সবাই হাজির।
আহানা আজ নিজের হাতের প্রমাণ তুলে দেবে বসেদের হাতে। তিথি ও রিফাত যেন ঘামছে। স্যার, আমি একটা ভয়েস ক্লিপ এবং সিসিটিভি ফুটেজ এনেছি, যা দেখালে স্পষ্টভাবে কারা ইচ্ছাকৃত ভাবে ভিডিও ভাইরাল করেছে। শুরু করুন মিস আহানা। এই যে 28 তারিখ 1:43 দেখুন কে অফিসে প্রবেশ করেছে, তিথি। এবং এই ভয়েস ক্লিপটা শুনুন। ভয়েস প্লে হয় তিথির কণ্ঠ। ভিডিওটা ঠিকঠাক কাট, মুখটা ঝাপসা করিস, নাম যেন না আসে আহানার, কিন্তু বুঝে যাবে সবাই। বাস। তুই কি পাগল? ক্লিপ মুছিসনি কেন? আমি বুঝিনি, ওটা স্যান্ড হয়ে গেছে। তিথি, এটাই তোমার অফিসিয়াল আচরণ? তোমাকে এখনই বরখাস্ত করা হলো এবং কোম্পানির লিগ্যাল অ্যাকশন শুরু হবে। রেফাত, তুমি সহযোগী হিসেবে কাল জবানবন্দি দেবে। আমার একা দোষ না, রাফিয়াও ছিল আমার সঙ্গে। হঠাৎ পুরো রুম চুপ। রাফিয়া দাঁড়িয়ে যায়, চোখে সেই পুরনো আত্মবিশ্বাস নেই, কাঁধটা যেন ভেঙে গেছে। তুমি তো সব জানতেও পারতে, থামাতেও পারতে। কেন করেছিলে এসব? আমাদের অতীত কি এতটাই তিক্ত ছিল? তোমাকে হারাতে চেয়েছিলাম, কারণ তুমি আমাকে রোহানের কাছে হারিয়ে দিয়েছিলে। আমি ভুল বুঝেছিলাম, এখন বুঝি। ভালোবাসায় প্রতিদ্বন্দ্বিতা চলে না রাফিয়া, প্রতিশোধ শেষ করে দেয় সব। রাফিয়া, আপনি তদন্ত চলাকালীন পদত্যাগ করুন, আমরা সিদ্ধান্ত নেব পরবর্তী ব্যবস্থার। অফিস ফাঁকা হয়ে এসেছে, সবে যে যার ডেস্কে ফিরে গেছে। রোহান আর আহানা ধীরে ধীরে মিডিয়া রুম থেকে বের হয়। সব শেষ নাকি কিছু বাকি রয়ে গেল? যদি তুমি থাকো পাশে, তাহলে কিছুই অসম্পূর্ণ নয়। কিন্তু বিশ্বাস হারালে সম্পর্ক আর বাঁচে না রোহান। আরেকবার বিশ্বাস ভাঙলে আমি ফিরে তাকাবো না। আমি এবার নিজের উপরও বিশ্বাস রাখতে শিখছি। তোমার বিশ্বাস রক্ষা করাই আমার বেঁচে থাকার কারণ এখন। হয়তো এবার শুরু হলো একটা নতুন গল্প, প্রেম নয়, বিশ্বাসের গল্প। সকালে অফিসে ঢুকতেই রোহান আহানার ছবি আর ভিডিওর কোলাজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। মিডিয়া হাউসে ঢুকেছে আগুন, বসের সঙ্গে কর্মীর সম্পর্ক, অফিসের শৃঙ্খলা ভঙ্গ। তোর পোস্ট কাজ দিয়েছে রে, এবার ওরা চাপেই যাবে। আমি যা শুরু করি সেটা শেষ না করে থামি না। আহান এবার বুঝবে রাফিয়া কি জিনিস। রোহান, এবার সত্যি সব শেষ করে দেবে ওরা। এত নিচে নামবে ভাবিনি। আমরা যা করিনি তার জন্য মাথা নত করব না। আজ আমি নিজে ব্রিগেডিয়ারের সামনে বলবো, তুমি আমার বস না, আমার ভালোবাসা। অফিসের সভাকক্ষে ব্রিগেডের আইনি প্রতিনিধি দিয়া রোহান ও আহানা একসঙ্গে বসেছেন। বাইরে মিডিয়ার অপেক্ষা। স্যার, এই সম্পর্ক যদি কারো কাছে অপরাধ হয় তাহলে আমাকে চাকরি থেকে সরিয়ে দিন, তবে আমি কোনো শৃঙ্খলা ভাঙিনি। আমি একজন নারী, বস হতে গিয়ে নিজের অনুভূতি গোপন করেছিলাম, কিন্তু এখন আমি ভয় পাচ্ছি না। হ্যাঁ, আমি রোহানকে ভালোবাসি। সাধারণত এরকম পরিস্থিতিতে তদন্ত হয়, তবে এখানে কোনো হ্যারাসমেন্ট বা মিস ইউজ অফ পাওয়ার নেই, বরং যা হচ্ছে তা ব্যক্তি স্বাধীনতার লঙ্ঘন। আমরা মিডিয়াতে অফিসিয়ালি বিবৃতি দেব, এই সম্পর্কে কোনো আইন লঙ্ঘন করিনি, তবে ব্যক্তিগত আক্রমণের জন্য তদন্ত চলবে। চলো, এই যুদ্ধ আমরা একসাথে জিতব। রাফিয়া ফোনে আরও কিছু ভিডিও ফাঁসের প্ল্যান করছে। হঠাৎ দরজা খুলে যায়। মিস রাফিয়া, আমি টিয়া, কোম্পানির আইন প্রতিনিধি। আপনার ফোন ও ল্যাপটপ এখন কোম্পানির কাস্টাডিতে থাকবে। তুমি আমায় ভয় দেখাচ্ছ? ভয় নয়, আইনের প্রক্রিয়া জানাচ্ছি। আপনার বিরুদ্ধে মানহানির মামলা করা হবে, ভিডিও ফাঁস, ব্যক্তিগত আক্রমণ এবং কনফিডেন্সিয়ালি ডেটা লিক করার অভিযোগে। তোমরা ভাবছো আমি এখানেই থেমে যাব? আমি এখন কিছু ফাঁস করব যা তোদের ভালোবাসাকে গুড়িয়ে দেবে। অপেক্ষায় রইলাম। আইনের হাতে সময় কম, কিন্তু ক্ষমতা বেশি। পুরো শহর সরগরম। দেশের নামী এক মিডিয়া চ্যানেলে চলে আসলো ব্রেকিং নিউজ। অফিস বস ও এক্স বয়ফ্রেন্ডের সাহসী মুহূর্ত, লিকড ক্লিপ চমকে দিল কর্পোরেট দুনিয়া। আমরা এখন হাতে পেয়েছি এমন এক ক্লিপ যা রীতিমতো প্রশ্ন তুলেছে অফিস শৃঙ্খলা, নারী মর্যাদা এবং বস এমপ্লয়ি সম্পর্কে ভবিষ্যৎ নিয়ে। নাফ, আর পারছি না, আমি রেজিগনেশন পাঠিয়ে দিচ্ছি। আহানা, তুমি কি বলছো রোহান? এখন হেরে গেলে ওরা সত্যিই জিতে যাবে।
আমার কারণে তুমি দিনের পর দিন অপমানিত হচ্ছ, এটা আমি সহ্য করতে পারছি না। রোহান, এই ভিডিও কিভাবে ফাঁস হলো জানো? অফিসের একটি ল্যাপটপ থেকে, যার অ্যাক্সেস শুধু ছিল রাফিয়ার। তবে কি রাফিয়া আবার? আমার বিশ্বাস ছিল সে থেমে যাবে। না, সে থামেনি। এবার আমি লিগ্যাল অ্যাকশন নিচ্ছি। তথ্য প্রমাণ, সাইবার লক, ইউজার হিট স্টোরি সবই আমি জোগাড় করেছি। আজই কোর্টে যাবে অভিযোগ। তবে কি আবার মিডিয়া কোড, হ্যারাসমেন্ট এসবের মধ্যেই দিয়ে যেতে হবে? হ্যাঁ, কারণ ওরা আমাদের ভালোবাসাকে কলঙ্ক করতে চায়। কিন্তু এই লড়াই এখন ভালোবাসার সীমা ছাড়িয়ে সম্মানের জায়গায় এসেছে। ব্রিগেডিয়ারের কক্ষে চুপচাপ বসে রোহান, আহনা পাশে দাঁড়িয়ে, সামনে রাখা রেজিগনেশন লেটার। তুমি জানো রোহান, আমি তোমার বাবা হতে পারতাম, তাই বলি যখন তোমাকে ছোট করা হয় তখন চলে যাওয়া নয়, দাঁড়িয়ে যুদ্ধ করো। স্যার, আমি ভেঙে পড়ছি। তোমার পাশে আমি আছি। ভেঙে পড়লে একসাথে ভাঙবো, কিন্তু দাঁড়াতেও একসাথেই শিখবো। রেজিগনেশন পেপার ছিঁড়ে ফেলো, আমি তোমাদের পাশে আছি। আর দিয়া তো আছেই, ও যেন একটা আগুন। তোরাও যদি আমায় পরাজিত করিস তবে এটাই হবে শেষ চাল। হ্যালো রুমি, একটা ক্লিপ পাঠাচ্ছি, এবার এমন কিছু শুনবে যা মিডিয়ার হেডলাইন উল্টে দেবে। কিন্তু রাফিয়া জানে না তার প্রতিটি মুভ এখন নজরদারির আওতায়। আইনের হাত অনেক দীর্ঘ। সকাল 11টা, শহরে আলোচিত চ্যানেল নিউজ 21 এর রিপোর্টার রুমি হাতে পেয়েছে আরেকটি ক্লিপ। বসেস কনফিউশন লিকড অডিও। আনার ভয়ঙ্কর স্বীকারোক্তি যদি এটা সত্যি হয় তাহলে আজ সন্ধ্যায় প্রধান হেডলাইন হবে এটা। রুমি ক্লিপটি প্লে করে। হ্যাঁ, আমি ওকে ব্যবহার করেছি, আমার পথ বাঁচাতে ওকে নিজের করে নিয়েছি। এটা যদি সত্যি হয় তো কেস ক্লোজ, আন্না শেষ। ঠিক তখনই দিয়া প্রবেশ করে অফিসে। আপনার হাতের ক্লিপটি ফেক, এডিটেড এবং আইনের চোখে এটি ডিজিটাল ম্যানিপুলেশন। আপনি যদি এটি প্রচার করেন তাহলে আপনার সংস্থার বিরুদ্ধেও মানহানির মামলা হবে। আপনার কাছে এর প্রমাণ আছে? হ্যাঁ, অফিসিয়ালি কোর্ট অর্ডার নিয়েছি। আর আপনি এখন যা করছেন তা রিপোর্টিং না, কারোর ব্যক্তিগত জীবন ধ্বংস করার চেষ্টা। অফিসে রাফিয়া নিজের রুমে বসে আরও ভিডিও কম্পাইল করছে। হঠাৎ দরজা কড়া নেড়ে ঢুকে পড়ে দিয়া এবং ইন্সপেক্টর হাসিব। মিস রাফিয়া, আপনার বিরুদ্ধে সাইবার ক্রাইম, ডেটা লিঙ্ক ও মানহানির অভিযোগে সার্চ ওয়ারেন্ট জারি হয়েছে। ওহ, এখন তোমরা ভয় পেয়ে পুলিশ ডেকে আনলে? তোমার ভয় পাওয়ার সময় আসছে। হাসিব ল্যাপটপ খুলে প্রোগ্রাম চালায়। কিছুক্ষণ পরই স্ক্রিনে ভেসে ওঠে এডিটেড ফোল্ডার, কনফিডেন্টিয়াল লিক্স, অরিজিনাল ক্লিপ, মডিফাই বাই ইউজার রাফিয়া 001। আপনার ল্যাপটপ থেকেই ভিডিও ফেক এডিট হয়েছে, প্রমাণ মিলেছে। আপনাকে থানায় নিয়ে যেতে হচ্ছে। তবে তোদের প্রেম বাসত, কিন্তু আমি তো একা হারলাম না, তোদের অহংকার ভেঙে দিয়েছি। তুমি ভালোবাসাকে খুন করতে চেয়েছিলে, আর সেটা আইনের হাতে থেমে গেল। সন্ধ্যা 7টা, অফিসের কনফারেন্স রুমে সকল মিডিয়াকে ডেকে একসাথে হাজির হন রোহান ও আহানা। আমি এই অফিসের বস, কিন্তু তার থেকেও বড় কথা, আমি একজন নারী এবং একজন মানুষ যার অনুভূতি আছে। আমরা কাউকে দোষ দেইনি, আমরা শুধু চেয়েছি আমাদের সম্পর্কটা সম্মান পাক, অপমান না। আমরা ভালোবাসি একে অপরকে, আর এই সত্যিটাই এতদিন লুকাতে হয়েছিল শুধু সমাজের ভয়েই। পুরো কনফারেন্স রুম চুপ। একপাশে দাঁড়িয়ে দেয়া, চোখে জল। ব্রিগেডিয়ার আনোয়ার সেন দূর থেকে দেখছেন এই তরুণ দুটি মানুষ কিভাবে সত্যিকারের সম্মান আদায় করলো। থানায় ঠান্ডা দেওয়ালে পিঠ থেকে মাথার চুল এলোমেলো। রাফিয়া আর আগের মতো শক্ত নেই, চোখে লাল রক্ত জল। আমি রোহানের সঙ্গে একবার দেখা করতে চাই, শুধু একবার। তুমি এখন একজন অভিযুক্ত, দেখা অনুমতি পেলেই সম্ভব। তবে কি আমি কাউকে আমার কথাগুলো বলেই যেতে পারবো না? ঠোঁট কাঁপছে। ঠিক তখনই দিয়া থানায় ঢোকে। তার চোখেও ক্লান্তি, কিন্তু কণ্ঠে দৃঢ়তা। ও যদি দেখা করতে চাই আমি পারমিশন এনে দেব, তবে ওকে বোঝাতে হবে ভালোবাসা কিভাবে কুৎসিত হয়ে যায় কারোর প্রতিহিংসায়।
1 ঘন্টা পর থানার কনফারেন্স রুমে মুখোমুখি রাফিয়া ও রোহান। কেউ কিছু বলছে না, বাতাসও যেন স্তব্ধ। জানো আমি কেন এত হিংস্র হয়ে উঠলাম? তুমি কি এখনো সেটা বুঝতে পারোনি রাফিয়া? জীবনে প্রথম প্রেম পেয়েছিলাম তোমার মাঝে, কিন্তু দ্বিতীয়বার যখন আমি ভেঙে পড়ি তখন ছিল না কেউ। তোমার যন্ত্রণা আমি বুঝি, কিন্তু সেটা কাউকে ধ্বংস করার লাইসেন্স নয়। আমার মা আত্মহত্যা করেছিল বাবার ছেড়ে যাওয়া সইতে না পেরে। আমি ভেবেছিলাম তুমিও একদিন আমাকে ছেড়ে চলে যাবে, তাই আগেই নিজেই ভাঙলাম সব। রাতে কষ্টটা চেনা থাকে, নতুন না হয়। তুমি শুধু নিজের ভয়ে মরেছো রাফিয়া, অথচ ভালোবাসা ভয় পায় না, ও লড়াই করে। রাফিয়ার ডায়েরি উদ্ধার হয়েছে। দিয়া সেটি পড়ে কাঁপছে। ব্রিগেডিয়ার আনোয়ার সেন পাশে দাঁড়িয়ে। স্যার, ওর অতীত এটা সত্যিই ভয়ঙ্কর। ও নিজেই একসময় ভিকটিম ছিল। ভিকটিম হয়েও সে যেন নিজেই একজন অ্যাবিউজার হয়ে উঠল। দুর্ভাগ্যজনক। রাফিয়ার ডায়েরিতে লেখা। আমি বিশ্বাস করতে শিখেছিলাম যে ভালোবেসে সে একদিন কষ্টও দেবে, তাই আগে কষ্ট দিই যাতে ভয় না থাকে। এটা ট্র্যাজেডি স্যার, ও কাউকে বিশ্বাস করতে পারেনি। অফিসের জানালে বিকেলের আলো ঢুকছে। রোহান আর আহানা বসে আছে কফি হাতে। শেষ পর্যন্ত আমরা পারলাম, এখন একটু স্বস্তি লাগছে। আমরা লড়াইটা জিতিনি, বরং ভালোবাসাকে জিতিয়েছি। তবে সেই ভালোবাসার দাম অনেক, অনেক স্মৃতি, কষ্ট, যুদ্ধ। এবার শুধু শান্তি চাই। তুমি পাশে থাকলেই বাকিটা সামলে নিতে পারবো। রোহান, দিয়া ও ব্রিগেডিয়ার সেন। অভিযুক্ত মিস রাফিয়া, আপনি নিজেকে দোষী মনে করেন? জি মাননীয় বিচারক, আমি স্বীকার করছি আমি ডিজিটাল ভিডিও ম্যানিপুলেশন, ব্যক্তিগত তথ্য ফাঁস এবং মানহানির অপচেষ্টা করেছি। রাফিয়ার স্বীকারোক্তির পর পুরো কোর্টরুম নীরব হয়ে পড়ে। তাহলে আপনাকে 6 মাসের কারাদণ্ড ও জরিমানা করা হলো আইন অনুযায়ী। তবে যেহেতু আপনি দোষ স্বীকার করেছেন এবং মানসিক ট্রমা প্রমাণ হয়েছে, তাই এটি রিহাব প্রোগ্রামের অধীনে থাকবে। শেষমেশ ওর ভিতরের মানুষটাই ফিরে এলো। অন্যদিকে আরএন কর্পোরেশন এ নতুন পথ চলা শুরু। আহানা নতুন প্রজেক্টের নাম রেখেছে প্রজেক্ট রিস্টার্ট। এই প্রজেক্ট শুধু ব্যবসা নয়, মানুষের বিশ্বাস ফিরিয়ে আনার একটা প্রয়াস। আমার প্রথম কাজটা এত অর্থবহ হবে ভাবিনি ম্যাম। দিয়া, তুমি এখন আমাদের অফিসিয়াল হেড অফ কমিউনিকেশন। তোমার সাহসিকতায় আজ আমরা এত দূর এসেছি। আপনারা পাশে ছিলেন বলে সাহস পেয়েছি। সন্ধ্যা। রোহান তার ডেস্কে দিয়া একটি খাম দিয়ে যায়, লেখা রোহানের নামে, অনলি টু বি ওপেন্ড অ্যালোন। রাফিয়ার লেখা। রোহান চিঠি খুলে পড়ে। তুমি যখন এই চিঠি পড়ছো আমি হয়তো রিহাবে পৌঁছে গেছি। জানো রোহান, ভালোবাসা আমি পেয়েছিলাম ঠিকই, কিন্তু সেটা বোঝার সময় হয়নি। আমি হেরেছি, কিন্তু নিজের সাথে একটা যুদ্ধে জিতে গিয়েছি। তোমার পাশে আর থাকতে পারিনি, তবে নিজের ভেতরের অন্ধকার থেকে বের হতে পেরেছি। তুমি, আহারা, তোমরা ভালো থেকো। ভালোবাসার মানুষটাকে হারিও না। রাফিয়া। ও এবার সত্যিই মুক্ত হলো নিজের ভেতরের কারাগার থেকে। তোমাদের দেখে মনে হয় ভালোবাসা আসলেই যুদ্ধ করে টিকে থাকতে পারে। হয়তো এই যুদ্ধটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া ছিল স্যার। তোমাদের উপর ভরসা ছিল, এখন গর্ব হচ্ছে। গাছপালায় ঘেরা একটি নিরিবিলি জায়গা, মাঝখানে সাদা ভবন। তার এক জানালায় বসে রাফিয়া, চোখে তার ভাবনায় ভরা। রাফিয়া আজ আমাদের গ্রুপ সেশনে অংশ নেবে। আমি এখনো নিজেকে মাফ করতে পারিনি ম্যাম। কি করে অন্যদের মুখ দেখাবো? নিজেকে ক্ষমা করাটাই প্রথম ধাপ। তুমি একা নও, এখানে সবাই কিছু না কিছু ভুল করেছে, ঠিক তুমিও। রাফিয়া এক চুমুক কফি নেই, ধীরে ধীরে মাথা নাড়ে। সেশনের সময় এক নতুন ছেলে উঠে দাঁড়ায়। সাদা চুল, গাঢ় চোখ, গলায় হালকা কাঁপুনি। তার নাম সামির। আমি নিজের ছোট ভাইকে হারিয়েছি, কারণ আমি ওকে সময় দেইনি। এখন আমি শাস্তি পাচ্ছি অন্তহীন অপরাধবোধের। রাফিয়ার চোখ কুঁচকে ওঠে। ছেলেটার কথা যেন তার নিজের কথা। পরের দিন দুপুরে দুজন করিডোরে মুখোমুখি হয়। তুমি নতুন। তোমার গল্পটা খুব স্পর্শ করেছে আমাকে। আমরা যেন একই রকম পাপের মানুষ। তবে আমরা চাইলে আলাদা মানুষও হতে পারি যদি সাহস করি। আরএন কর্পোরেশনে সকালে আসে এক নতুন প্রজেক্ট অফার।
ট্রিজ ব্রাইট প্রাইভেট লিমিটেড থেকে। ওদের সাথে পার্টনারশিপ মানে আমাদের জন্য আন্তর্জাতিক দরজা খুলে যাবে। কিন্তু চাপও অনেক বাড়বে। এখন আমাদের সবার ফোকাস চাই। দিয়া, আমি পুরো কন্টেন্ট স্ট্র্যাটেজি সামলাবো। আপনাদের কাজ শুধু এটুকুই, হার না মানা। তুমি আমাদের অফিসের আত্মা হয়ে গেছো দিয়া। রাতে দিয়া রোহান ডেস্ক থেকে ভুল করে রাফিয়ার পুরনো ডায়েরি পেয়ে যায়। সে পড়তে শুরু করে। আমি জানি রোহান আর আমার মাঝে আর কিছুই নেই, কিন্তু সে একদিন যদি জানে আমি তাকে কষ্ট দিয়েছি নিজের ভয় থেকে, হিংসা থেকে নয়, তবে হয়তো একেবারের জন্য ভাববে আমি মানুষটা এতটা খারাপ ছিলাম না। কতটা ভালোবাসলে এমন করে ভেঙে পড়া যায়? আমি কি রোহানকে, না, আমি শুধু ওকে সম্মান করি হয়তো। দিয়া চুপচাপ জানালার দিকে তাকিয়ে থাকে। বাইরে বাতাস বইছে, ভেতরের মনে অস্থিরতা। রিহানে ছাদে চুপচাপ বসে, সামির আর রাফিয়া। বাতাসে গন্ধ কাঁচা মাটির। হঠাৎ রাফিয়ার হাত থেকে নিচে পড়ে যায় ছোট্ট একটি নীল খাতা। তোমার ফেলে দাও, ওতে আমার লজ্জা লুকানো আছে। ভুল করেছিলাম জেনেও তাকে একবার থামিয়ে বলিনি থেকে যাও। আমি ভয় পাচ্ছি। ভয় ছিল সে চলে যাবে, সে তো চলেই গিয়েছে। আমি এখনো দাঁড়িয়ে আছি, তবে আটকাতে পারিনি নিজেকেও না। তুমি লিখো দারুণ, আর তুমি মানুষটা খারাপ না। তুমি শুধু ভয় পেয়েছিলে। আমরা সবাই কখনো না কখনো ভয় পাই। তুমি পাশে থাকলে হয়তো আমি আবার ঠিক হতে পারি সামির। অফিসে দিয়া ও রোহান একসাথে বসে নতুন ক্লায়েন্টের মিটিংয়ে সাইড সাজাচ্ছে। তুমি প্রেজেন্টেশনে এই লাইনটা রাখো, চ্যালেঞ্জিং কাজই আমাদের এগিয়ে নেয়। এটা খুব আমার মতো একটা লাইন, তাই না? তাই তো, তুমি তো চ্যালেঞ্জ ছাড়া থাকতে পারো না, এমনকি ভালোবাসার ক্ষেত্রেও না, তাই তো? ভালোবাসা একটা সময় ছিল, এখন শুধু কাজ, দায়িত্ব আর আহানা। দিয়া হেসে ফেলে, কিন্তু চোখে পানি চলে আসে। সে দ্রুত চোখ সরিয়ে নেয় যাতে রোহান দেখতে না পায়। পাশেই দাঁড়িয়ে আহনা সব দেখে, মুখ গম্ভীর। দিয়ার চোখে আমি যেটা এক সময় দেখতাম রোহানকে দেখার সময়, সেই চাহুনি। তুমি কি দিয়াকে ভালোবাসো রোহান? এই প্রশ্নটা তুমি কেবল বস হয়ে করছো, না এক্স গার্লফ্রেন্ড হিসেবে? এক্স হিসাবে আমি শুধু জানতে চাই, এখনো কারোর জন্য তোমার মনে নরম জায়গা আছে কিনা? আছে, কিন্তু সেই জায়গাটা দখল করে আছে এমন একজন যে ভালোবাসা থেকে পালিয়ে ছিল। আমি তাকে মাফ করেছিলাম, কিন্তু নিজেকে করিনি। আমিও নিজেকে গড়িনি রোহান, কিন্তু এখন সময় এসেছে নিজেদের মাফ করার, হয়তো আবার শুরু করার। দুজনে চোখে চোখ। দীর্ঘ সময় কিছু বলার আগেই ফোন বেজে ওঠে। সামনে প্রজেক্ট মিটিং শুরু। সূর্য ডুবে গেছে। রিহাবের ছাদে সাজানো ফেয়ারি লাইট, মিউজিক বক্সে বাজছে একটা স্লো স্যাড গান। সামির হাতের মধ্যে ছোট্ট একটা নোটবুক, রাফিয়ার লেখা কবিতার খাতা। তোমার কবিতাগুলোর মতোই তুমি জটিল কিন্তু সত্যি, আর আমি তোমাকে পুরোটা পড়তে চাই, বুঝতে চাই। সামির, তুমি কি বলছো? আমি বলছি আমার জীবনে পরবর্তী অধ্যায় তুমি থাকবে। আমি তোমার অসম্পূর্ণ লাইনের শেষ শব্দ হতে চাই রাফিয়া। তুমি জানো না আমার ভেতর কত অন্ধকার। আমি আলো নয়, আমি তোমার পাশে বসে সেই অন্ধকার সহ্য করতে রাজি, তুমি শুধু চাইলে। রাফিয়ার চোখে কান্না, কিন্তু ঠোঁটে একটা নিশ্চিন্ত হাসি। প্রেজেন্টেশনের শেষে দিয়া অফিস কফি মেশিনের পাশে দাঁড়িয়ে রোহানের দিকে তাকায়। তোমার সাথে কাজ করতে গিয়ে অনেক কিছু শিখেছি রোহান, কিন্তু একটা জিনিস ভাঙতে চাই না, আমার আত্মসম্মান। মানে? তুমি আমাকে সম্মান দাও, ভালোবাসা নয়, আমি সেটা বুঝি। তাই আমি তোমার পাশে দাঁড়াবো, কিন্তু অপেক্ষায় থাকবো না। তোমার সাহসকে আমি স্যালুট করে দিয়া। আর একটা কথা, তুমি আমার জীবনে এমন একজন যাকে হারাতে চাই না, এমনকি বন্ধুর জায়গাতেও না। রোহান রাতে অফিসে নিজের টেবিলে বসে, একটা খাম রাখা, উপরে লেখা, শুধু একটা সময়ের জন্য, যেটা বদলে দিয়েছিল আমাদের সবাইকে। তুমি না চাইলেও তুমি অনেকের জীবনে গল্প হয়ে গেছো রোহান। কেউ ভালোবাসে তোমার নির্লিপ্ততা, কেউ তোমার রাগ, তোমার অতীত আহানার সাথে, সেটা ভুল নয়। এখনকার পৃথিবীতে সেটা অনন্য। ভালোবাসো, ফিরে যাও, যা তোমার তোমার করে নাও। সময় চলে যাচ্ছে, একজন যে তোমাকে চোখের চেয়ে বেশি বোঝে। রাফিয়া, তুমি এত গভীরভাবে আমাকে বুঝেছো। আহানাকে আমি এখনই দেখতে চাই।
রোহান এখন ব্যস্ত আছি, মিটিং শেষ করে। আমি তো মিটিং করতে আসিনি, একটা জীবন ফেরত নিতে এসেছি। কি বলছো তুমি? তুমি এখনো যদি আমাকে মাফ না করো তবু বলবো আমি তোমাকে ভালোবাসি আহানা। প্রথম দিন যেদিন তোমার চোখে ঠোঁট ছোঁয়ানো একটা অভিমান দেখেছিলাম সেদিন থেকেই। তুমি জানো না আমি কতটা ভেঙে গেছি। ভাঙা জিনিস আমি জোড়া লাগাতে শিখে গেছি তোমাকে হারিয়ে, আর হারাতে চাই না। আহানা কিছু বলে না, শুধু উঠে এসে রোহানের বুকের ভেতর মুখ গুজে কাঁদে। আর রোহান চোখ বন্ধ করে সেই মুহূর্তে বেঁচে থাকে। সন্ধ্যা পেরিয়ে রাত। রোহানের অ্যাপার্টমেন্টের নরম লাইটিং, জানালার পর্দা দুলছে বাতাসে। আহানাজ অন্যরকম, চোখে কাজল, গলায় হালকা পারফিউম, তবে চোখে কেবল রোহান। তুমি জানো আমি আজও বিশ্বাস করতে পারছি না তুমি ফিরেছো। এই ফিরে আসার পেছনে অনেক রাতের কান্না আছে রোহান, কিন্তু আজ আমি কাঁদতে আসিনি। আমি জিততে এসেছি তোমায়। তুমি জানো তো তোমার চোখের ভাষা আমার কাছে এখনো অভিধান ছাড়া লেখা, তবু আমি পড়তে চাই বারবার। তবে এসো, একে একে ছুঁয়ে পড়ো আমাকে। তাদের ঠোঁট এক হয়, ভাষা থেমে যায়। চুপচাপ দেহে জেগে ওঠে আবেগের আগুন, শ্বাসে শ্বাসে গলে যায় অভিমান, চোখে 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 পুড়ে যায় পূর্ণ সকল অভিযোগ। এ যেন না বলা হাজার বাক্যের চূড়ান্ত উত্তর, একটা নিঃশব্দ ভালোবাসি। পরদিন সকালে মিটিং রুম, কর্পোরেট বোর্ডরুমে একরাশ ভেজা মুখ, সামনে এক হোল্ডিং কোম্পানির প্রতিনিধি মিস্টার চৌধুরী। আপনাদের কোম্পানির গ্রোথ প্যাটার্ন দেখেছি, আমরা একটা মার্জার প্রস্তাব আনছি। আমরা আপনাদের অধীনস্থ কর্মীদের সব সুযোগ সুবিধা নিশ্চিত করব, শুধু টপ ম্যানেজমেন্ট রিস্ট্রাকচার করতে হবে। মানে আমাদের সরিয়ে দেওয়া হবে? না, ঠিক সরিয়ে নয়, তবে বিকল্প চিন্তা রাখতে হবে। আমরা আমাদের অফিস পরিবারের মতো দেখি, যারা একসাথে রাত জেগেছে তারা বিকল্পে আসবে না। ধন্যবাদ প্রস্তাবের জন্য, কিন্তু আমাদের উত্তর না। আমরা নিজেদের জন্য লড়ব, নিজেদের মতো। তাহলে দেখা হবে আদালতে। অফিসের লিফট লবিতে দিয়া একাই দাঁড়িয়ে, হালকা হাওয়ায় ওড়না দুলছে, হাতে একখানা লেটার রেজিগনেশন। আমি সরে যাচ্ছি, কারণ কিছু ভালোবাসা দূরত্ব থাকলেই বেঁচে থাকে। তুমি গেলে আমি কাকে ঝাড়ি খাবো, কাকে বলবো স্মার্টনেস কমাও? তুমি তো এখন আবার নিজের ভালোবাসার মানুষকে পেয়েছ। আমার জায়গা আর প্রয়োজন নেই রোহান। বন্ধু হিসেবে থাকো দিয়া, সব সময় পাশে চাই তোমায়। বন্ধু হিসাবে থাকবো, কিন্তু একটু দূরে থেকে যেন নিজের জায়গাটা ঠিক রাখতে পারি। অফিস ক্যাফেটেরিয়ায় রাফিয়া আর সামি পাশাপাশি বসে, চারপাশে সহকর্মীদের ফিসফাস। ওর কি কপাল, কাল নাকি সামির রাফিয়াকে ফুল দিয়েছিল। তুমি যদি না চাও আমি সবাইকে না বলে দিতেও পারি। না, আজ বলো। আজ আমি লুকাতে চাই না, আমি ভালোবাসি তোমায় সামির। অফিসের কনফারেন্স রুমে আজ ভিন্ন পরিবেশ। সাদা বোর্ডে আঁকা লিগ্যাল চার্ট, ল্যাপটপে কেস ডকুমেন্ট। রোহান আর আহানা সামনে বসে, পাশে দাঁড়িয়ে লিগ্যাল অ্যাডভাইজার। আমাদের টিমকে টার্গেট করেছে ওরা। এতদিনের কষ্ট কি হঠাৎ মার্জারের নামে কেড়ে নেবে? তবে একটা জিনিস ওরা জানে না, আমরা একসাথে মানেই আনব্রেকেবল। ওরা যা করেছে সেটা কর্পোরেট ভায়োলেন্সের চূড়ান্ত উদাহরণ। আমরা কোর্টে উঠলে জয়ী হবার সুযোগ আছে। তবে সময় বেশি নেই, আগামী 7 দিনের মধ্যে কোর্টে পজিশন সাবমিট করতে হবে। তুমি পাশে আছো তো আহানা, মানে শুধু অফিসের পার্টনার হিসেবে নয়, জীবনসঙ্গী হিসেবেও। তুমি এমন প্রশ্ন করো কেন রোহান? আমরা দুজনেই জানি আমরা যুদ্ধে না জিতলেও ভালোবাসায় হারবো না। দিয়া এখন নতুন অফিসে, নতুন পরিচয় জয়েন করেছে, কিন্তু অফিসে ঢুকতে তার চোখ আটকে যায় এক পরিচিত মুখে। তন্ময়, রোহানের পুরনো প্রতিদ্বন্দ্বী। ও রোহানের পিয়া দিয়া, এখানে কি করছো? প্রফেশনাল কাজ করতে এসেছি, ব্যক্তিগত বিষ দিয়ে সময় নষ্ট করতে না। তবে তুমি কি জানো এই কোম্পানি কিন্তু মিস্টার চৌধুরীর পার্টনারশিপে চলছে। অফিসে সামির রাফিয়ার সম্পর্ক নিয়ে কানাঘোষা শুরু হয়েছে, কেউ কেউ ঈর্ষান্বিত, কেউ কেউ কৌতূহলী। রিয়া তো এখনো ইন্টার্ন, সামির সিনিয়র হয়ে ওর সাথে ডেট করছে। এটাও কি প্রফেশনালিজম? তুমি বলো না কিছু, সবাই আমায় ছোট করছে। প্রেম আমার কোনো প্রোটোকলের মধ্যে বাধা নয়, যারা বোঝে না তাদের বোঝানোর প্রয়োজন নেই।
আমি তোমার পাশে আছি রাফিয়া। রাত 12টা। অফিসের টেবিলে কফির কাপ, নোটবুক। রোহান আহনা একে অপরের চোখে চোখ রাখে, যেন লড়াইয়ের আগে শেষ শান্তি। তুমি জানো এইসব ঝামেলার মধ্যেও আমি তোমাকে কাছে পেলে সব সহজ লাগে। তুমি পাশে থাকলেও আমি ভয় পাই না। কোর্ট কেস, মার্জার সবই ছোট লাগে। তবে একটা কথা বলি, তোমায় আবার প্রপোজ করতে চাই নতুনভাবে। সব ঝামেলা শেষ হলে চলো নতুন করে শুরু করি। আমি অপেক্ষায় থাকবো রোহান, নতুন শুরু আমাদের জন্য। সকাল 8টা। আদালতের করিডোরে রোহান আর আহনা একসাথে দাঁড়িয়ে, চোখে দৃঢ়তা, হাতে ডকুমেন্টস, আর সঙ্গে আছে লিগ্যাল অ্যাডভাইজার। আপনারা সাহস না করলে এই কেস দাঁড়াতো না। আজ থেকে শুরু লড়াই। এই মার্জার যদি হয় তাহলে বহু কর্মচারীর চাকরি যাবে। এই অন্যায় রুখতেই হবে। আমাদের শুধু কোম্পানির স্বার্থ নয়, নিজেদের স্বপ্ন জড়িত এতে। পিটিশন জমা হলো, কোর্ট ডেট নির্ধারিত হলো 5 দিন পর। রোহান ও আহনার চোখে এখন যুদ্ধের আগুন দিয়ে অফিসে ঢুকে তন্ময়ের কেবিনে, হাতে একটি পেন ড্রাইভ, মুখ গম্ভীর। তুমি ভেবেছিলে কেউ বুঝবে না তুমি রোহানের কোম্পানির ফাইন্যান্সিয়াল সার্ভারে হ্যাক করেছো? এত কনফিডেন্স কোথায় থেকে আসলো তোমার? প্রমাণ কোথায়? এই ড্রাইভেই তোমার সব কল রেকর্ডিং আর চ্যাট হিস্টোরি আছে। আজ রোহানকে দেব। তুমি বিশ্বাসঘাতক। না, আমি বিশ্বাস রাখিনি বলে আজ তোমার মুখোশ খুলতে পেরেছি। ক্যান্টিনের কোণে সামিরা রাফিয়া চুপচাপ বসে আছে, দুজনেই চুপচাপ। রাফিয়া অফিসে অনেক অনেক কথা বলছে, কিন্তু আমি চাই তুমি জানো তুমি আমার জন্য স্পেশাল। তোমার জন্য আমি নিজের আত্মবিশ্বাস ফিরে পেয়েছি সামির। তাহলে চলো আজ থেকে আমাদের গল্পটা শুরু হোক, সবার সামনে লুকিয়ে নয়। তুমি যদি পাশে থাকো আমি ভয় পাই না আর। রাত 10টা। শহরের নির্জন রাস্তায় রোহানের গাড়ি চলছে, পাশেই আহানা। জানালার বাইরে তাকিয়ে থাকলেও মনে জমে থাকা আবেগ লুকাতে পারছে না। আহানা, ভাবছো তো যুদ্ধটা কঠিন হবে? যুদ্ধ যতই কঠিন হোক তোমার হাতটা ধরেই পার হব। আমি সিদ্ধান্ত নিয়েছি, এই কেস শেষ হলে আমরা অফিসিয়ালি ডিরেকশনটা ঘোষণা করব। তুমি জানো এই কথাটার জন্য আমি কতদিন অপেক্ষা করেছিলাম। তবে তার আগে একটা চুমো পাই না? গাড়ি চালাও ভালো করে, না হলে দুর্ঘটনা হবে। তুমি আছো আর আমার দুর্ঘটনা হয় এ অসম্ভব। ঢাকা চিফ কোর্টে রোহান ও আহানার কোম্পানির সাথে দায়ের করা কেসের শুনানি চলছে। পুরো অফিস সেই মুহূর্তে চোখ রাখছে কোর্টের সিদ্ধান্তে। অভিযোগপত্র ও সাক্ষী অনুযায়ী মিস্টার তন্ময়ের বিরুদ্ধে আনীত অভিযোগ যথার্থ প্রমাণ হয়েছে। কোম্পানি মার্জের চুক্তি বাতিল ঘোষণা করা হলো। স্যার ধন্যবাদ, আমাদের স্বপ্ন রক্ষা করলেন। এই অফিস এখন শুধু একটা কোম্পানি নয়, এটা আমাদের ভালোবাসার গল্পও বটে। আমি শুধু আমার সাফল্য চেয়েছিলাম, হার মেনে নিচ্ছ? তন্ময়কে পুলিশ হেফাজতে নেওয়া হয়। কোর্টরুমে নীরবতা, কিন্তু রোহান আহানার চোখে শান্তির ঝিলিক। 2 দিন পর কোম্পানি মেইন হলে সকল কর্মচারীদের সামনে রোহান ও আহানা দাঁড়ায়। আপনারা অনেক কিছু শুনেছেন, অনেক কিছু গুজবও ছিল, কিন্তু আজ সত্যিটা বলতে চাই। হ্যাঁ, আমি রোহানের এক্স গার্লফ্রেন্ড ছিলাম, তারপর আবার আমরা একে অন্যকে হারিয়েছিলাম, আবার ফিরে পেয়েছি। আজ থেকে আহানা শুধু বস নন, আমার বাগদত্তাও। হলরুমের মুহূর্তে করতালি, সবাই অবাক, খুশির আবেগে গলা ধরে আসে। দিয়া চুপচাপ বসে আছে। তোমরা একসাথে দারুণ দেখাও, আমি সত্যি খুশি রোহান। ধন্যবাদ দিয়া, ভুলে যাই পুরনো কষ্টগুলো, এখন নতুন পথের দিকে হাঁটি সবাই মিলে। বিকেল। কোম্পানির ছাদে রোহান আর আহানা দাঁড়িয়ে আছে। চারদিকে রোদমাখা হাওয়া, শহরের কোলাহল ধীরে ধীরে মুছে যাচ্ছে তাদের কানে। তোমার হাত ধরে আমি হাঁটতে চাই অনেক দূর, কোনো গোপন না রেখে, কোনো ভয় ছাড়া। আমিও প্রতিটা সকালে তোমার মুখ দেখে ঘুম ভাঙাতে চাই, আর তোমার ঠোঁটে চুমু দিয়ে বলতে চাই, গুড মর্নিং মিসেস আহানা রায়। তাহলে আগে একটা চুমু দিয়ে প্র্যাকটিস করে নাও। আকাশের নিচে শহরের হৃদয়ে দুজনের ঠোঁটে মিলল ভালোবাসায়। কোনো কষ্ট, ভুল বোঝাবুঝি বা দূরত্ব আর নেই। সব গল্প শেষ হলো, ওদের গল্প চলবে চিরকাল। শেষে তন্ময়ের শাস্তি হয়েছে, সত্য প্রতিষ্ঠিত হয়েছে। দিয়া নিজের ভুল বুঝে রোহান ও আহানার সম্পর্ককে সম্মান করেছে। সামি রাবিয়ার সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। রোহান ও আহানার প্রেম এক নতুন শুরু পেয়েছে।
বিয়েতে রূপ নিচ্ছে অফিস পলিটিক্সের বদলে ভালোবাসা ও বন্ধুত্ব এখন প্রতিষ্ঠিত।